দাফনের পরদিনও বেগম জিয়ার সমাধিতে ফুলেল শ্রদ্ধা। শোককে শক্তিতে পরিণত করে জাতি বিনির্মাণে কাজে লাগাতে চায় বিএনপি। তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র সুসংহত হওয়ার আশা। গুলশান কার্যালয়ে তারেক রহমান শফিকুর রহমান বৈঠক। বেগম জিয়ার মৃত্যুতে জানালেন সহমর্মিতা। গণতান্ত্রিক পরিবেশ ফেরাতে একসঙ্গে কাজ করার ঘোষণা জামায়াত আমিরের। ভোটের লড়াইয়ে দলগুলোর কাছে উপেক্ষিত নারীর মনোনয়ন পূরণ হয়নি ৫% প্রতিশ্রুতি। ২৫০০ মনোনয়নের বিপরীতে প্রার্থী ১১০। সদিচ্ছার অভাব দেখছেন বিশ্লেষকেরা। আশুলিয়ায় ডাকাতি আতঙ্ক, ঘটছে একের পর এক অপরাধ। পথঘাট থেকে শুরু করে হানা দিচ্ছে বাসাবাড়িতেও। প্রশাসনের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ স্থানীয়দের। এবং মোবাইল নিবন্ধন সিস্টেম চালুর প্রতিবাদে বিটিআরসি ভবনে ভাঙচুর। বিশৃঙ্খলার অভিযোগে আটক ২৮। হ্যান্ডসেট আমদানিতে শুল্ক কমালো সরকার। ভোরের সময়ের সঙ্গে আছে আমি মালিহা সুরওয়ার্দী। সংগ্রামী নেত্রী বেগম খালেদা জিয়াকে হারানোর শোককে শক্তিতে পরিণত করে জাতি বিনির্মাণে কাজে লাগাতে চায় বিএনপি। দলের নেতারা বলছেন, বেগম জিয়ার প্রতি মানুষের যে ভালোবাসা তা জাতীয়তাবাদী দলকে আরও শক্তিশালী করবে। তাদের আশা, তারেক রহমানের নেতৃত্ব সুসংহত হবে দেশের গণতন্ত্র। শোকাবহ পরিবেশ বিএনপির গুলশান ও নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে। রাষ্ট্রীয় শোকের দ্বিতীয় দিনে অর্ধনমিত রাখা হয় জাতীয় পতাকা। কার্যালয়ে অর্ধনমিত ছিল পতাকা, টাঙানো হয়েছে কালো পতাকা। দিনভর চলে দোয়া মাহফিল। দুই কার্যালয়ে শোক বইতে স্বাক্ষর করেছেন বিভিন্ন রাজনৈতিক দল, ব্যবসায়ী নেতা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শোক বইয়ে স্বাক্ষর করেছেন কয়েকটি দেশের প্রতিনিধিরাও। এ সময় বেগম জিয়ার ত্যাগ, রাষ্ট্র পরিচালনায় নানা সাফল্যের স্মৃতিচারণ করেন তারা। বাংলাদেশের বেসরকারি খাত আজকে যেখানে দাঁড়িয়ে আছে, এটা কখনোই সম্ভব হতো না যদি প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া বেসরকারি খাতকে সামনে এগিয়ে না দিত। উনি প্রথম প্রধানমন্ত্রী যিনি ভ্যাট ইম্পোজ করলেন। আজকে দেখেন জাতীয় রাজস্ব আয়ের প্রধান উৎসই হচ্ছে কিন্তু ভ্যাট। সে যে মাটি মানুষের প্রতি যে ওয়াদা রক্ষা করেছে, সেখান থেকে আমাদের সকলের শিখবার আছে। তার মধ্যে অনুকরণীয় অনেক বিষয় ছিল, তার মধ্যে শিক্ষণীয় অনেক বিষয় ছিল। আগামীতে যিনি নেতৃত্ব দিবেন তার শরীরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরুত্তম এবং দেশনেত্রী খালেদা জিয়ার রক্ত আছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বেগম জিয়ার প্রতি মানুষের ভালোবাসা শক্তিশালী করবে দলকে। তারেক রহমানের নেতৃত্বেই স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র সুসংহত হবে। স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, শোককে শক্তিতে পরিণত করে জাতি বিনির্মাণে কাজে লাগাতে চায় বিএনপি। বাংলাদেশের জাতীয়তাবাদের যে দর্শন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব দিয়ে গেছেন, সেটা দেশনেত্রী এবং খালেদা জিয়া সেই পতাকা তুলে ধরেছিলেন ওপরে, এবং স্বাধীনতার সার্বভৌমত্বের যে পতাকা সেটাও তিনি তুলে ধরেছিলেন। একইভাবে তারেক রহমান সাহেবও সেই পতাকা তুলেই জনগণকে সঙ্গে নিয়ে এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য তিনি কাজ করবেন। আমরা সত্যিকার অর্থে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শোককে শক্তিতে পরিণত করতে চাই, কিন্তু এটা দলীয় ভিত্তিতে নির্বাচনের কাজে আমরা ব্যবহার করার মতো এত সংকীর্ণ আমরা নই। বৃহস্পতিবার বিকেল 4:30টায় গুলশান কার্যালয়ে আসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সন্ধ্যায় তার সঙ্গে দেখা করতে আসেন জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। শোক বইয়ে স্বাক্ষর করেন তিনি। ঘণ্টাখানেকের বৈঠক শেষে ডক্টর শফিকুর রহমান জানান, দেশে সুন্দর গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে একসঙ্গে কাজ করবেন তারা। 5টা বছরের জন্য জাতির স্থিতিশীলতার স্বার্থে একটা সুন্দর পরিবেশ ফিরিয়ে আনার স্বার্থে আমরা সবাই মিলেমিশে ভালো কোনো চিন্তা করতে পারি কিনা, সেটাও আমাদের চিন্তা করা দরকার। দেশের স্বার্থে অতীতে আমরা একসাথে কাজ করেছি, আগামীতেও দেশের স্বার্থে ইনশাল্লাহ আমরা একসাথে কাজ করব। বিকেলেও তারেক রহমানকে সহমর্মিতা জানাতে একে একে গুলশান কার্যালয়ে আসেন সমাজ কল্যাণ উপদেষ্টা, পুলিশের মহাপরিদর্শক, ডিএমপি কমিশনার সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। এছাড়া বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা গুলশান কার্যালয়ে এসে তারেক রহমানকে সহমর্মিতা জানান। মায়াবনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। দাফনের পরদিনও আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে ভিড় করেন সর্বস্তরের মানুষ, জানান ফুলেল শ্রদ্ধা।
তার মহাপ্রয়াণে শোকে মুহ্যমান বাংলাদেশ। দেশনেত্রীর কবর জিয়ারত এবং তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন আগতরা। বেগম জিয়ার আদর্শ ধারণ করে এগিয়ে যাওয়ার প্রত্যয় বিএনপি নেতাকর্মীদের। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে রাজধানীর শেরে বাংলা নগরে জিয়া উদ্যানের বাইরে আসতে থাকেন সাধারণ মানুষ। তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা আর দোয়া করতে এসে রাষ্ট্রীয় নিয়মে অপেক্ষা করতে হয় তাদের। বৃহস্পতিবার সকাল 11টার দিকে খুলে দেয়া হয় লেক রোডের পূর্ব এবং পশ্চিম প্রান্ত। সাধারণ মানুষ ছুটতে শুরু করেন গণতন্ত্র প্রতিষ্ঠায় আপসহীন নেত্রীর সমাধির দিকে। দুপুর 12টা নাগাদ পুরো উদ্যান খুলে দেওয়া হয় সর্বসাধারণের জন্য। নানা শ্রেণী পেশা আর বয়সের মানুষ জড়ো হন বেগম খালেদা জিয়ার সমাধির কাছে। শ্রদ্ধা জানান ফুল দিয়ে। কেউ এসেছেন একা, কেউ বা পরিবার সহ। দলগতভাবে করেন দোয়া আর মোনাজাত, কেউ বা প্রার্থনা করেন একাই। ওনার জন্য আমরা দোয়া করতেছি, আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে, জান্নাতের উচ্চ মর্যাদা আল্লাহ দান করে। ছোটকাল থেকে তার ভালো লাগতো, কাছে আসছি ঢাকায়, এর জন্য সুযোগে দেখার জন্য। সমাধির এক পাশেই তার আত্মার মাগফিরাত কামনায় চলে কোরআন তেলাওয়াত। একবার এসে ঘুরে গেছি, আমাদের তো দাফন তো আমরা করতে পারি নাই, সেটা একটা মনে কষ্ট। 41 দিন যাবত আমরা কোরআন তেলাওয়াত করার জন্য আমরা প্রতিদিন এখানে আসব। ওনার যদি জীবনকে আমরা দেখি একটা মহাকালের সাথে তুলনা করা যায়, এটা মহাকালের সমাপ্তি ঘটলো আর কি। সমাধিতে শ্রদ্ধা জানানোর পর দেশের রাজনীতিতে বেগম জিয়ার অবদান নিয়ে স্মৃতিচারণ করেন বিএনপি নেতারা। ওনার সাথে আমি অত্যন্ত ঘনিষ্ঠভাবে কাজ করে আল্লাহ পাক আমাকে সুযোগ দিয়েছিলেন। সেই সুযোগের মধ্যে ওনাকে দেখেছি ওনার দেশপ্রেম, স্বাধীনতা, সার্বভৌমত্বর সাথে কখনো আপোষ করে না। এত কাছে থেকে ওনার সাথে আমি কাজ করেছি। তারপর দেশের জনগণের জানমালের নিরাপত্তার ক্ষেত্রে উনি আপোষহীন ছিলেন। 2025-এর শেষ সূর্যাস্তের সঙ্গে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বাংলাদেশ চিরবিদায় জানায় 4 দশকের বেশি সময় গণতন্ত্র প্রতিষ্ঠায় অবিচল থাকা বিএনপি নেত্রীকে। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। পরীক্ষিত রাজনৈতিক ছায়া হারালো বিএনপি। বেগম খালেদা জিয়ার প্রয়াণে এখন সবচেয়ে বড় বাস্তবতা বিএনপির নতুন নেতৃত্ব ও ভবিষ্যৎ। বিশ্লেষকদের মতে নতুন নেতৃত্বের সামনে বড় চ্যালেঞ্জ দলের শৃঙ্খলা, নির্বাচন আর কূটনৈতিক টানাপোড়েন উত্তরণ। আব্দুল্লাহ শাফির প্রতিবেদন। বেগম খালেদা জিয়ার চলে যাওয়া বাংলাদেশের রাজনীতিতে এক মহাকালের সমাপ্তি, যে কাল জাতীয়তাবাদ, ধর্মীয় মূল্যবোধ ও গণতন্ত্রের প্রশ্নে আপোষহীন ছিল। বুধবার তার শেষ বিদায়ে আবারও প্রমাণিত হয় যে তিনি কেবল বিএনপি নয়, জাতীয় ঐক্যের প্রতীক হয়ে উঠেছিলেন। শোকের মধ্যেই সামনে নিদারুণ বাস্তবতা। পরীক্ষিত রাজনৈতিক ছায়া হারানোর পর কেমন হবে বিএনপির নেতৃত্ব? আমি মরহুমা বেগম খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমান। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই এখন বিএনপির প্রধান মুখ। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন কার্যত 2018 সাল থেকে দলের উপর তার নিয়ন্ত্রণ। 17 বছরের নির্বাসন আর জানাশোনা আরও পরিপক্ক করে তুলেছে তাকে। তারেক জিয়ার নেতৃত্বের প্রতি এই দেশের মানুষের যে আস্থার জায়গাটা, সেটা কিন্তু ইতিমধ্যেই তার যে গণসংবর্ধনায় বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি এবং গণসংবর্ধনার জবাবে তারেক রহমানের যে বক্তব্য, সেগুলো তার রাজনৈতিক পরিপক্কতার নিদর্শন। প্রুফ করা যে তার পার্সোনাল কোনো ইন্টারেস্ট তিনি দেখাবেন না, বরং দেশের স্বার্থে পুরোপুরি নিজেকে নিবেদিত করবেন। দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা, কূটনৈতিক টানাপোড়েন এবং শহীদ জিয়া ও বেগম জিয়ার নীতির ধারাবাহিকতা ধরে রাখার পাশাপাশি সামনের নির্বাচন তারেক রহমানের জন্য কঠিন পরীক্ষা বলেও মনে করেন তারা। জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার যে নেতৃত্বে যে ধারাটা সেটাকে অক্ষুণ্ণ রাখা এবং সেটাকে অক্ষুণ্ণ রেখে বাংলাদেশকে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা। সংকট সম্ভাবনার মধ্যে দিয়ে তিনি গেছেন এবং এর মধ্য দিয়ে যে তিনি অভিজ্ঞতাটা অর্জন করেছেন, সেই অভিজ্ঞতাটাকে কাজে লাগিয়ে তিনি, আমরা আশা করি যে তিনি দলকে সংগঠিত করে রাখতে পারবেন। আবেগ নয়, বাস্তবভিত্তিক রাজনীতি তারেক রহমানকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারে বলে মত বিশ্লেষকদের। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। বেগম জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ঝটিকা ঢাকা সফরকে ইতিবাচক হিসেবে দেখছে সরকার। এমনটা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। একে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক বা বিশেষ রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে না দেখার আহ্বান তার। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, দিল্লি ঢাকার সম্পর্কে টানাপোড়েনে এর কোনো প্রভাব পড়বে কিনা তা সময় বলে দেবে।
সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে বুধবার ঢাকায় ছুটে আসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। জাতীয় সংসদ ভবনে বেগম জিয়ার জানাজার আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে নরেন্দ্র মোদীর শোক বার্তা তুলে দেন, সমবেদনা জানান জিয়া পরিবারকে। এ বিষয়ে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে বৃহস্পতিবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, সদ্য প্রয়াত বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরকে ইতিবাচক হিসেবে দেখছে সরকার। এই সফরকে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক বা বিশেষ রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে না দেখার আহ্বান জানান তিনি। এটাকে ওই ঠিক আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক, তারপরে আপনার রাজনীতি, সেই দৃষ্টিভঙ্গি থেকে না দেখাই উচিত হবে। বেগম খালেদা জিয়া বাংলাদেশে তো বটেই, আসলে প্রতিবেশী দেশগুলোতে তার এক ধরনের ইমেজ আছে যথেষ্ট পজিটিভ। তার যে আন্তর্জাতিক ক্রিয়ায় সবাই প্রতিনিধিত্ব করবেন, অংশগ্রহণ করবেন, এটাই স্বাভাবিক এবং আমরা এটাকে সেভাবেই দেখি। তার সফর সংক্ষিপ্ত ছিল, কিন্তু উনি পুরো অনুষ্ঠানটাতে অংশগ্রহণ করেছেন এবং তারপরে তার ফেরত চলে গেছে। এটা আমি মনে করি যে এটা একটা ভালো চেষ্টা। তার সাথে আমার যেটুকু কথাবার্তা হয়েছে সেটাতে আসলে রাজনীতি ছিল না। সাম্প্রতিক সময়ে দিল্লির সঙ্গে ঢাকার সম্পর্কে টানাপোড়েন কমবে কিনা এমন প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, তা সময়ই বলে দেবে। এটার উত্তর আপনাদেরকে আগামীতে খুঁজতে হবে, আগামী দিনগুলিতে আপনারা দেখবেন যে কিরকম। এদিকে বৃহস্পতিবার দুপুরে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনে গিয়ে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা ও সমবেদনা জানান ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এ সময় তিনি মিশনে সংরক্ষিত শোক বইয়ে লেখেন, সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের সরকার ও জনগণের পক্ষ থেকে আন্তরিক সমবেদনা। আরও লেখেন, ভারত বাংলাদেশ সম্পর্ক জোরদারে তার গুরুত্বপূর্ণ অবদান সবসময় স্মরণ করা হবে। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। দক্ষিণ এশীয় ঐক্য আর সার্ককে পুনরুজ্জীবিত করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। ঢাকায় অবস্থানরত সার্কভুক্ত দেশগুলোর শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে তিনি এই আহ্বান জানান। রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত বৈঠকের বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বুধবার সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে আসা আঞ্চলিক নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা। এ সময় বেগম খালেদা জিয়ার জানাজায় আঞ্চলিক নেতাদের উপস্থিতিকে তিনি দক্ষিণ এশীয় সংহতির প্রতীক হিসেবে উল্লেখ করেন। বৈঠকে প্রধান উপদেষ্টা জানান, 12 ফেব্রুয়ারি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশ সম্পূর্ণ প্রস্তুত। বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে চীনের অবস্থানকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছে ঢাকা। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বাংলাদেশকে নির্বাচনের অভ্যন্তরীণ বিষয় হিসেবে উল্লেখ করায় চীনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে বাংলাদেশ। সুষ্ঠু ও সুন্দর নির্বাচন আয়োজনে চীনের শুভকামনাকে গুরুত্বের সঙ্গে দেখছে অন্তর্বর্তী সরকার। বিবৃতিতে আরও জানানো হয়, বাংলাদেশ ও চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বর্তমানে আরও শক্তিশালী হয়েছে। সেই সঙ্গে এক চীন নীতির প্রতি বাংলাদেশের যে দৃঢ় অঙ্গীকার রয়েছে তা পুনর্ব্যক্ত করেছে ঢাকা। দুই দেশের পারস্পরিক সহযোগিতা সামনের দিনগুলোতে দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে। নির্বাচনী লড়াইয়ে রাজনৈতিক দলগুলোর কাছে উপেক্ষিত নারী প্রার্থী মনোনয়ন। এমনকি জুলাই সনদে দেয়া 5% নারী মনোনয়নের প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তা রক্ষা করেনি দলগুলো। সারা দেশে 2500 বেশি মনোনয়ন জমা পড়লেও নারী মাত্র 110 জন। দলগুলো বলছে, মাঠের হিসাব নিকাশের কারণে অনেক ক্ষেত্রে সম্ভব হচ্ছে না কাঙ্ক্ষিত সংখ্যায় নারী প্রার্থী মনোনয়ন। তবে বিশ্লেষকরা দায়ী করছেন দলগুলোর সদিচ্ছাকে। ফারুক ভুইয়া, রবিনের রিপোর্ট। রাজপথে লড়াই, আন্দোলন, স্লোগান, মিছিলে সামনের কাতারেই চোখে পড়ে নারীদের। তবে ক্ষমতার হিসেব নিকেশে অনেকটি বদলে যায় দৃশ্যপট। এবারের জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতার ক্ষেত্রেও পিছিয়ে রাখা হয়েছে নারীদের। 3টি ধর্মভিত্তিক দল বাদে 27টি দলের প্রতিশ্রুতি ছিল জুলাই সনদ সইয়ের পরবর্তী নির্বাচনে প্রতিটি দল ন্যূনতম 5% আসনে নারী প্রার্থীকে মনোনয়ন দেবে। ধাপে ধাপে তা উন্নীত হবে 33%। কিন্তু বাস্তবে অনেক দল তার ধারে কাছেও যায়নি, বরং নির্বাচনে দৌড়ে থাকা অর্ধেকের বেশি দল কোনো আসনেই নারী প্রার্থী দেয়নি।
5% প্রতিশ্রুতি পূরণে 300 আসনের বিপরীতে নারী প্রার্থী দিতে হবে 15টিতে। সদ্য প্রয়াত বেগম জিয়ার 3 আসনের বাইরে এবার বিএনপি থেকে মনোনয়ন জমা দিয়েছেন 10 নারী। অন্যদিকে জামায়াতের নেতৃত্বাধীন 10 দলীয় জোটভুক্ত দলগুলোর দাখিল করা মনোনয়নের মধ্যে নারী কেবল এনসিপির 3 প্রার্থী। নির্বাচনী দৌড়ে থাকা অন্যান্য দলগুলোর নারী মনোনয়নের চিত্রও আশাব্যঞ্জক নয়। সব মিলিয়ে সারা দেশে 2582টি মনোনয়ন জমা পড়লেও নারী প্রার্থী মাত্র 110 জন। কিন্তু নারীদের মনোনয়ন দিতে রাজনৈতিক দলগুলোর কেন এত অনীহা? উত্তরটা প্রায় অভিন্নই। আমাদের 15 জন দেওয়ার কথা, 5 জন শর্ট আছে। অনেক জায়গায় নারী আছে, কিন্তু সেখানে আবার আমাদের পুরুষ প্রার্থীর হেভিওয়েট প্রার্থীরা রয়ে গেছে, তো নারীকে নামতেই দেয় না, এমন জায়গাও আছে আর কি। শুধু নারী আমাদের আছে। সোশ্যাল স্ট্রাকচার, সামাজিক পরিবেশ, নারীদের অবস্থান সব মিলিয়ে সরাসরি নির্বাচন করে নারীরা এই পর্যায়ে আসাটা আসলে কিছু সীমাবদ্ধতা আছে। ইতিমধ্যে বিভিন্ন দলের নমিনেশন যারা করেছেন তারা কয়জনে বা জিতে আসতে পেরেছে, এই ইতিহাসটাও আমাদের সামনে আনতে হবে। বিশ্লেষকরা মনে করেন পুরুষতান্ত্রিক চিন্তা ভাবনায় প্রান্তিক অবস্থানে যাচ্ছে নারীর ক্ষমতায়ন। শুধু ভোটার হিসেবেই বিবেচনা করছি, তারা যে ভোট পেতে পারেন, প্রার্থীও হতে পারেন, সেই জায়গায় কিন্তু আমাদের মন মানসিকতার উত্তরণ ঘটেনি। ঐকমত্য কমিশনেও তাদের পক্ষ থেকে প্রস্তাব করা হলো বড় বড় দলগুলোর 5 থেকে 7%। ঠিকই দয়া দাক্ষিণ্য। নারীর এই যে প্রতিনিধিত্ব করার জায়গাটাকে এত নড়বড়ে করে ফেললাম আমরা, এখানে আমি নীতি নির্ধারকদেরই দায়ী করব। এর আগে 11 সরকারের সময় নির্বাচন কমিশন 2020 সালের মধ্যে 33% নারী নেতৃত্বের শর্ত বেঁধে দিল, তা পূরণ করতে পারেনি রাজনৈতিক দলগুলো। রাজনীতিতে নারীর ক্ষমতায়ন নিয়ে আলোচনা হয়েছে বিস্তর, তবে বাস্তবে এর প্রতিফলন দেখা গেছে কমই। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, সরাসরি ভোটে সংসদের সাধারণ আসনে নারীর প্রতিনিধিত্ব বাড়ানোর জন্য অপেক্ষায় থাকতে হবে আর কতকাল, নাকি মোটা দাগে সংরক্ষিতই থাকবে আইনসভায় নারীর প্রতিনিধিত্ব? ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। খানাখন্দে ভরা সড়ক, রাস্তা দখল করে ভ্রাম্যমাণ ব্যবসা, চাঁদাবাজি, মাদকাসক্তি ও পরিবেশ দূষণের মতো নানা সমস্যায় জর্জরিত জাতীয় সংসদের সবচেয়ে বড় নির্বাচনী আসন ঢাকা 19। প্রতিকার চায় জনগণ। নির্বাচনকে ঘিরে সমস্যা সমাধানে নানা পরিকল্পনা প্রার্থীদের। ঢাকা 19 আসন ঘুরে সম্রাট হোসেনের ক্যামেরায় শাবাব ওয়াসির রিপোর্ট। কিশোর গ্যাং, মাদকের সাথে যারা জড়িত আছে কঠোরভাবে তাদেরকে দমন করা হোক। চাঁদাবাজি বন্ধ করতে হবে, ড্রেন নিষ্করণ করতে হবে। জাতীয় সংসদের সর্ববৃহৎ আসন ঢাকা 19। সাভার উপজেলার 7টি ইউনিয়ন, পৌরসভা ও সাভার সেনানিবাস এলাকা নিয়ে গঠিত এই আসনটিতে মোট ভোটার 9 লাখের উপরে। জাতীয় স্মৃতিসৌধ, পোশাক শিল্প নগরী, সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় সহ নানা গুরুত্বপূর্ণ স্থাপনার কারণে এই অঞ্চলটি গুরুত্বপূর্ণ। তবে বিশাল এই জনগোষ্ঠীর দুর্ভোগের শেষ নেই। আশুলিয়া জামগড়া এলাকায় প্রধান সড়কে কাজ চললেও ভেতরের সড়কগুলোর অবস্থা বেহাল। আসন জুড়ে আবাসিক এলাকার রাস্তাগুলোতে পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় দেখা দেয় জলাবদ্ধতার। সকালে যারা জব করি টাইম মতো পৌঁছাতে পারে না, যাইতে 2 ঘন্টা, আসতে 2 ঘন্টা, 4 ঘন্টা সময় আমার রাস্তায় চলে যায়। মেল ফ্যাক্টরির বাসাবাড়ির ময়লা পানি রাস্তায় ছেড়ে দিচ্ছে, এটার কারণে বাচ্চাদের ডেঙ্গু, জ্বর, ম্যালেরিয়া। এছাড়াও সড়ক দখল করে ভ্রাম্যমাণ দোকান বসানোয় তীব্র যানজট নিত্যদিনের চিত্র। পোশাক কারখানার প্রসারের কারণে কমেছে খেলার মাঠ, বেড়েছে মাদকাসক্তি ও কিশোর গ্যাংয়ের উৎপাত। মাদক আর ছিনতাইকারী যদি বন্ধ করতে পারে তাহলে আমাদের শ্রমিকটাও একটু ভালো থাকবে। মাদকাসক্তির থেকে দূরে রাখার জন্য এখানে পর্যাপ্ত পরিমাণ মাঠের ব্যবস্থা নেই, যেহেতু তরুণরা খেলাধুলা করতে পারছে না। 5 আগস্টের পরে অনেক গার্মেন্টস বন্ধ হয়ে গেছে, এখানে প্রায় 2-3 হাজার মানুষ এগুলা বেকার। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন নতুন করে আশার আলো সঞ্চার করছে সাধারণ মানুষের মনে। সাবেক সংসদ সদস্য ও বিএনপি মনোনীত প্রার্থী ডাক্তার সালাউদ্দিন বাবু বলেন, আসনের প্রধান সমস্যাগুলো চিহ্নিত করতে স্থায়ী সমাধানের পরিকল্পনা করেছেন তিনি। তুলে ধরবেন নির্বাচনী ইশতেহারে। মসজিদ, মাদ্রাসা, মন্দিরে উন্নয়ন, রাস্তাঘাটে উন্নয়ন, এটা একটা কমন ফেনোমেনা, অতীতেও ছিল, এখনো ছিল, সেগুলো তো আমাদের করতে হবে। নতুন যে সমস্যাগুলো এখন খুবই প্রকট, সেটার মধ্যে 1 নম্বর হলো মাদক। এখান থেকে কোনো মহল অর্থ উপার্জন করছে, সেগুলো আমরা করতে দেব না। ফুটপাত থেকে টাকা নিবে, সেটা আমরা কোনোভাবে বরদাস্ত করবো না। আপনি ইচ্ছা করলে তো সরকার এই যারা মাস্টার ডিগ্রি পাস করছে সবার চাকরি দিতে পারবে না, এদেরকে ট্রেন আপ করতে হবে,
এবং ভোকেশনাল ট্রেনিংয়ের ব্যবস্থা আমরা করতে চাই। সেই পরিকল্পনা করে আমি সাজাচ্ছি। আপনারা যখন ম্যানিফেস্টো আমি ঘোষণা করবো তখন স্পেসিফিক্যালি সেগুলো থাকবে। এদিকে ঢাকা 19 আসনের মানুষ নতুন রাজনীতি চায় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আফজাল হোসেন। ঢাকা 19-এর ভোটার ভাই এবং বোনেরা একটা পরিবর্তন চাচ্ছে। বিগত সময়ে তারা সবকিছু দেখেছে, নতুন বাংলাদেশ গড়ার জন্য নতুন বাংলাদেশের স্বপ্ন মানুষ দেখছে এবং তারা একটা পরিবর্তন চাচ্ছে। এই আসনে প্রাথমিকভাবে এনসিপি থেকে ফয়সাল মাহমুদ শান্তকে মনোনয়ন দেওয়া হলেও জামায়াতের সঙ্গে জোটবদ্ধের পর তিনি স্বেচ্ছায় অংশগ্রহণ না করার ঘোষণা দেন। বিশাল ঘনবসতি, শিল্প কারখানা এবং সরকারি বেসরকারি নানা প্রতিষ্ঠানের কারণে অতি গুরুত্বপূর্ণ ঢাকা 19 আসন। তবে জনগণের দাবি, দীর্ঘদিন ধরেই উপেক্ষিত ঢাকা 19 আসন। 24-এর অভ্যুত্থান, সামনে জাতীয় নির্বাচন, আশা জাগাচ্ছে মানুষের মনে, প্রত্যাশা বাস্তবেই পরিবর্তন আসবে জনজীবনে। শাবাব ওয়াসি, সময় সংবাদ, সাভার, ঢাকা। 12 ফেব্রুয়ারির আগেই ওসমান হাদির খুনিদের ও শেখ হাসিনার বিচার করতে হবে, না হলে অন্তর্বর্তী সরকারের জন্য এর চেয়ে লজ্জার কিছু হতে পারে না বলে মন্তব্য করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। বৃহস্পতিবার পঞ্চগড়ের ধাক্কামারা ইউনিয়নে জনসংযোগের সময় তিনি বলেন, অপরাধীরা বাংলাদেশ ভারত যেখানেই থাকুক তাদের ধরে এনে বিচার করতে হবে। শহীদ ওসমান হাদি তার হত্যার বিচার নিশ্চিত করতে হবে, রায় কার্যকর করতে হবে। শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে তার রায় কার্যকর করতে হবে। এটা যদি এই অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের আগে করতে না পারে, এই অন্তর্বর্তীকালীন সরকারের জন্য এর চেয়ে বড় লজ্জা আর কিছু হতে পারে না। 15 জানুয়ারির মধ্যে শিক্ষার্থীদের হাতে শতভাগ পাঠ্যপুস্তক পৌঁছে দেবে সরকার। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে এ তথ্য জানায় প্রেস উইং। প্রেস সচিব জানান, গণভোট নিয়ে ভোটারদের উৎসাহী করতে সরকার প্রচারণা চালাচ্ছে। জাতীয় নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ শেষ হয়ে চলছে যাচাই বাছাই। নির্বাচন গ্রহণযোগ্য করতে সরকার সারা দেশে প্রচারণা চালাচ্ছে। বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আবারও সুষ্ঠু নির্বাচনের প্রত্যয় জানান। বলেন, ভোট গ্রহণে প্রবাসীদের অন্তর্ভুক্তিকরণ এ সরকারের একটি ভালো উদ্যোগ। 12 তারিখে দেশ একটি ফ্রি, ফেয়ার, পিসফুল এবং ফেস্টিভ ইলেকশন পাবে এবং গণভোটেও সেটা, এবং আমরা মনে করছি যে খুবই রেকর্ড পরিমাণ টার্ন আউট থাকবে। ব্রিফিংয়ে বেগম খালেদা জিয়ার জানাজা প্রসঙ্গে কথা বলেন প্রেস সচিব। বলেন, বেগম জিয়ার জানাজায় জমায়েত নিয়ে অভিভূত বিদেশি অতিথিরা। প্রফেসর ইউনূস বলেছেন যে সার্কের স্পিরিট ইজ অ্যালাইভ। যারা ফরেন ডিগনিটারি এসেছেন তারা ওভারওয়েলম হয়ে গিয়েছেন। তারা বারবার বলেছেন এত বিশাল ফিউনারাল ওনারা দেখেননি। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব জানান, বছরের প্রথম দিনেই 83% পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে। আগামী 15 জানুয়ারির মধ্যে সব পাঠ্যপুস্তক শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে। গত 5 বছরে কখনোই মার্চের আগে সম্পূর্ণ বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া সম্ভব হয়নি। সরকার এবার আশা করছে যে 15 জানুয়ারির মধ্যে এই কাজটা সম্পন্ন করা যাবে। জুলাই শহীদ 8 জনের লাশ শনাক্ত করা হয়েছে। চট্টগ্রাম বন্দরের জাহাজ ও কন্টেইনার হ্যান্ডেলিং বেড়েছে। ধূমপান বিরোধী আইন সংশোধন করা হয়েছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। মোবাইল ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে হ্যান্ডসেট আমদানিতে শুল্ক হার কমালো সরকার। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, 61% থেকে শুল্ক হার নামানো হয়েছে 43.4%। এরপরও NEIR সিস্টেম স্থগিতের দাবিতে বিটিআরসি ভবনে হামলা চালিয়েছে মোবাইল ব্যবসায়ীরা। এ ঘটনায় 28 জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। করফাঁকি রোধের পাশাপাশি নিম্নমানের ফোন দেশে ঢোকা বন্ধ করতে নতুন বছরের প্রথম দিন বৃহস্পতিবার থেকে হ্যান্ডসেট নিবন্ধন বা NEIR সিস্টেম চালু করেছে সরকার। একই সঙ্গে বৈধভাবে মোবাইল ফোন আমদানিতে উৎসাহিত করতে কমিয়েছে শুল্ক হারও। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সভায় হ্যান্ডসেট আমদানিতে কাস্টমস ডিউটি 25% থেকে কমিয়ে 10% নামানো হয়। এতে আমদানি শুল্ক, অগ্রিম কর ও ভ্যাটের পরিমাণ নামে 43.43%, যা আগে ছিল 61.8%। এমনভাবে ট্যাক্স ইনসিডেন্সটা রাখা হয়েছে যাতে ডোমেস্টিক ম্যানুফ্যাকচারিংও এর জন্য এনকারেজ ফিল করে, আবার যারা ইম্পোর্ট করেন তারাও যাতে একদম ক্ষতিগ্রস্ত না হয়।
সরকার শুল্ক হার কমানোর পরও এনইআইআর সিস্টেম স্থগিতের দাবিতে বৃহস্পতিবার বিটিআরসি কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন মোবাইল ব্যবসায়ীরা। এক পর্যায়ে ভবনে ইট পাথর নিক্ষেপ করা হয়। খবর পেয়ে আইন শৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় 28 জনকে গ্রেপ্তার করা হয়। যখন আসছে তখন শান্তিপূর্ণ অবস্থান ছিল, সবাই শান্তিপূর্ণ আছে। কারা কারা ছিল, মানে এখানে নেতৃত্ব দিয়েছে কারা? আমাদের সভাপতি সাহেব আছে, সভাপতি সাহেব আসছিল মোহাম্মদ আসলাম হোসেন। তাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করতেছিলাম, কিন্তু ওনারা কোনো ধরনের বুঝ মানতেছিল না। তখন আমরা তাদেরকে ডিসপার্স করে দিই। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় বিটিআরসির ভবনের সামনে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। মেট্রো রেলের নকশায় ত্রুটি এবং নিম্নমানের বিয়ারিং প্যাড সহ 6টি কারণে পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা ফাউজুল কবির খান। তবে দুর্ঘটনার পেছনে নাশকতার কোনো প্রমাণ মেলেনি। ভবিষ্যৎ দুর্ঘটনা এড়াতে মেট্রো রেলের বিয়ারিং প্যাড নিবিড় পর্যবেক্ষণে রাখার পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান উপদেষ্টা। গত 26 অক্টোবর রাজধানীর ফার্মগেটে মেট্রো রেলের 433 নম্বর পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে নিহত হন আবুল কালাম আজাদ নামে এক পথচারী। কয়েকদিনের ব্যবধানে 430 নম্বর পিলার থেকেও পড়ে যায় বিয়ারিং প্যাড। এ ঘটনায় সেতু বিভাগের সচিব মোহাম্মদ আব্দুর রৌফকে আহ্বায়ক করে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। বৃহস্পতিবার সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে তদন্ত কমিটির প্রতিবেদনে উঠে আসা দুর্ঘটনার 6টি কারণ উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা বলেন, মেট্রো রেলের ওই অ্যালাইনমেন্টের নকশায় ত্রুটি, প্রচলিত মানের চেয়ে নিম্নমানের বিয়ারিং প্যাড ব্যবহার বুয়েটের ল্যাব পরীক্ষায় প্রমাণিত। বিয়ারিং প্যাডের হার্ডনেস, কম্প্রেশন সেট ও নিওপ্রিন কন্টেন্ট প্রচলিত স্ট্যান্ডার্ড অনুযায়ী সঠিক ছিল না বলে কমিটির নিকট প্রতীয়মান হয়। ভায়াডাক্টের অ্যালাইনমেন্ট সোজা অংশ ও বৃত্তাকার অংশের মধ্যে কোনো ধরনের ট্রানজিশন কার ব্যবহার হয়নি। কমিটির অনুসন্ধানে মেট্রো রেলের এই অ্যালাইনমেন্টের নকশায় ত্রুটি থাকতে বলে প্রতীয়মান হয়েছে। ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা এড়ানোর জন্য কার্ভ অ্যালাইনমেন্ট সংশ্লিষ্ট থানায় বিয়ারিং প্যাড যাতে সরে যেতে না পারে সেই জন্য যথাযথ কারিগরি ব্যবস্থা জরুরি ভিত্তিতে সন্নিবেশিত করতে হবে। এদিকে তদন্তে উঠে আসা ত্রুটিসমূহ আরও নিবিড় পর্যবেক্ষণ করার পর এ বিষয়ে চূড়ান্ত ব্যবস্থা নেওয়ার কথা জানান কমিটির প্রধান ও বিশেষজ্ঞ সদস্যরা। ডিজাইনগুলো তৈরি করার পিছনে যাদের দায়িত্ব ছিল সেগুলো বের করে তারপরে আরো সুনির্দিষ্টভাবে এটা করা যেতে পারে। প্রতিবেদনটাকে বোর্ড সভায় বিস্তারিত উপস্থাপন করব। যদি কাউকে দোষী পাওয়া যায় তার বিরুদ্ধে আমরা সর্বোচ্চ ব্যবস্থা নেব। 10টা প্যারামিটার 2টাতে আমরা কি পেয়েছি, ডেভিয়েশন আছে। আমরা এই বিষয়টা নিয়ে কাওয়াকিন কর্পোরেশন যারা এটা সাপ্লাই দিয়েছে, জাপানের যে কোম্পানি, তাদের সাথে কথা, তারা আবার একটু ডিফার করে যে আমাদের ঠিক আছে, তারা চ্যালেঞ্জ জানিয়েছে। বিয়ারিং প্যাড খুলে পড়ে যাওয়ার কারণ নিশ্চিত করতে তৃতীয় পক্ষের মাধ্যমে আরও নিবিড় পর্যবেক্ষণ ও তদন্ত করার চিন্তা চলছে বলেও ব্রিফিংয়ে জানানো হয়। দেশের বাইরে ল্যাবরেটরিতে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। জনতা ব্যাংক থেকে প্রায় 2,958 কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে সালমান এফ রহমান সহ সংশ্লিষ্ট 94 জনের বিরুদ্ধে 4টি মামলা দায়ের করেছে দুদক। এ নিয়ে শুধু জনতা ব্যাংক থেকে প্রায় 4,800 কোটি টাকা পাচারের ঘটনার মামলায় করল সংস্থাটি। দুদক মহাপরিচালক জানান, তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে আরও একাধিক মামলা ও চার্জশিট দাখিল করা হবে। গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসামরিক বিনিয়োগ উপদেষ্টা ও বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধানের নামে দুদক গেল নভেম্বরে জনতা ব্যাংক থেকে 2021-22 অর্থ বছরে ঋণের নামে 1,939 কোটি টাকা লুটপাট ও পাচারের অভিযোগে সালমান এফ রহমানের বেক্সিমকো গ্রুপ সহ সংশ্লিষ্ট 34 জনের বিরুদ্ধে 5টি মামলা করে সংস্থাটি। এবার আরও 2,858 কোটি টাকা আত্মসাৎ ও পাচারের ঘটনায় সালমান এফ রহমান সহ 94 আসামির বিরুদ্ধে 4টি মামলা করেছে দুদক। এ নিয়ে জনতা ব্যাংক থেকে প্রায় 4,800 কোটি টাকা পাচারের প্রমাণ পেয়েছে সংস্থাটি। বেক্সিমকো গ্রুপ, জনতা ব্যাংক এবং অন্যান্য যে সিস্টার কনসার্ন সেই মালিক প্রতিষ্ঠানে যারা স্বত্বাধিকারী রয়েছেন তাদের সকলের বিরুদ্ধে 4টি মামলা রুজু করা হয়েছে। এই 4টি মামলায় আত্মসাৎকৃত অর্থের পরিমাণ হচ্ছে 2,857 কোটি 93 লক্ষ 12,941.35 কোটি টাকা।
এদিকে শেয়ার বাজার কারসাজির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লুটপাট এবং সরকারি বেসরকারি ব্যাংক থেকে প্রায় 34,000 কোটি টাকা আত্মসাৎ ও বিদেশে পাচারের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে আরও একাধিক তদন্ত চলমান রয়েছে। সালমান এফ রহমান বা বেক্সিমকো গ্রুপের বিভিন্ন ব্যক্তি এবং তাদের প্রতিষ্ঠানের বিরুদ্ধে যে অভিযোগগুলো আমাদের এখানে অনুসন্ধানাধীন রয়েছে সেগুলি যে ইতিমধ্যে অনেকগুলো অনুসন্ধান কাজ শেষের পথে আছে। এদিন 18.5 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 39 নম্বর দক্ষিণ হলিশহর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জিয়াউল হক সুমন ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। সাভারের আশুলিয়ায় বেড়েছে ডাকাত আতঙ্ক, কোথাও স্বস্তিতে নেই মানুষ। বাসাবাড়ি থেকে শুরু করে শাখা সড়ক সর্বত্রই আতঙ্ক। প্রতিদিন রাতে ঘটছে একের পর এক ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা। ডাকাতরা ব্যবহার করছে আগ্নেয়াস্ত্র। তবে এ ব্যাপারে প্রশাসন অনেকটা উদাসীন বলে অভিযোগ স্থানীয়দের। মুজাফফর হোসাইন জয়ের তথ্য ও মুনির হোসেনের চিত্রের রিপোর্ট। গত 28 ডিসেম্বর আশুলিয়া থানার পূর্ব ডেন্ডাবর এলাকার একটি প্রবাসী পরিবারের বাড়িতে হানা দেয় সশস্ত্র ডাকাত দল, যা ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায়। 5 সদস্যের একটি সশস্ত্র দল ইতালি প্রবাসী টিটু সাহেবের বাড়িতে প্রবেশ করে। আধুনিক যন্ত্র ব্যবহার করে দ্বিতীয় তলার গ্রিল ও জানালা কেটে বাড়ির ভিতরে ঢুকে পড়ে ডাকাতরা। বাধা দিলে প্রবাসীর বাবা রহমত আলীকে পিটিয়ে আহত করে। এক পর্যায়ে বাড়িটির বাসিন্দারা চিৎকার শুরু করলে এলাকায় হইচই পড়ে যায়। এলাকাবাসী ছুটে আসলে ডাকাত দল কোনো কিছু না নিয়েই ফাঁকা গুলি করতে করতে পালিয়ে যায়। একই রাতে কাছাকাছি সময়ে পূর্ব ডেন্ডাবর গ্রিন সিটিতে আরও একটি ডাকাতির চেষ্টা চালায় 7 সদস্যের সশস্ত্র ডাকাত দল। নিরাপত্তা কর্মী বাধা দিলে তাকে পিটিয়ে আহত করা হয়। এলাকাবাসী ধাওয়া করলে মুখোশধারী ডাকাতরা অস্ত্র হাতে পালিয়ে যায়। আমি আমার রুমের ছোট রুমে বসে রয়েছি, এসে আমার হাতে মোবাইলটা টাইনা নিয়ে আমি কইতেছি আপনারা কারা। কথা কওয়ার পরে আমার বাড়ির মারছে। আমাকে অস্ত্রের ভয় দেখায় এবং দাঁত চাপাতি নিয়ে আমাকে আঘাত করার চেষ্টা করে। হঠাৎ করে একটা ফায়ারের শব্দ পাইছি। ফায়ার করার কারণে আমি সামলাইতে পারিনি। ভাই দস্তাদস্তি করছে, এই ফাঁকে ভাবি বলছে আপনারা যা আছে সব নিয়ে যান। দীর্ঘদিন ধরে ডাকাত আতঙ্কে এই এলাকার পথচারীরা। গত 18 ডিসেম্বর রাত 8টা থেকে 10টা পর্যন্ত 2 ঘন্টা ব্যাপী সংঘটিত হয় গণডাকাতি। গার্মেন্টস শ্রমিক, রিক্সা চালক, ব্যবসায়ী সহ অন্তত অর্ধশত মানুষ ডাকাতের কবলে পড়ে সর্বস্ব হারান। ডাকাতের পিস্তল ও ধারালো অস্ত্রের আঘাতে 8 থেকে 10 জন আহত হন। ভুক্তভোগীদের অভিযোগ, ঘটনাস্থল থেকে মাত্র 100 থেকে 200 ফুট দূরেই পুলিশের অবস্থান থাকলেও তারা ছিল নির্বিকার। পুলিশের সামনে আমার এইভাবে ডাকাতিটা করলো। 4-5 জন আটকে আমার বাড়ি মারছে। এটা বোতল ছিল আর লাঠি ছিল, লাঠি দিয়ে বাড়ি দিয়ে আমার ফেলাই দিচ্ছে। আমরা যদি এখান থেকে ডাকাতির কথা শুই না আসি, আমরা আমাকে পুলিশে বাধা দেয়। কিন্তু যেখানে ডাকাতি হয় সেখানে তারা ভালোভাবে স্পটে দেখে না। গাড়ি গেলে লোকজন গাড়ি একটা ফেলায়, লোক গেলে পরে লোক একটা। আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জানতে আশুলিয়া পুলিশ ফাঁড়িতে গিয়ে দায়িত্বে থাকা উপপরিদর্শক মনির হোসেনের বক্তব্য নিতে গেলে সাংবাদিকদের ছবি তুলতে বাধা দেওয়া হয়। এছাড়া আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবেল হাওলাদারের বক্তব্য নিতে গেলে তিনিও অস্বীকৃতি জানান। আমার এখন বক্তব্য রেকর্ড করে না, কারণ আমি বক্তব্য দেব না। গত 15 দিনে আশুলিয়া থানায় চুরি, ছিনতাই ও ডাকাতির 7টি ঘটনা ঘটেছে। মুজাফফর হোসেন জয়, সময় সংবাদ, সাভার। যশোরের রেজিস্ট্রি অফিসের পুরনো ভবনে আগুনের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে প্রায় 200 বছরের পুরনো দলিল, দস্তাবেজ সহ অনেক নথিপত্র। পরে ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দুর্ঘটনার কারণ জানতে পারেনি ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার রাত 9:30 হঠাৎ আগুন দেখা যায় যশোর রেজিস্ট্রি অফিসের পুরনো ভবনে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট পৌঁছে ঘটনাস্থলে। পরে ভবনের দরজার তালা ভেঙে প্রায় 20 মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে ততক্ষণে পুড়ে ছাই হয়ে গেছে ভেতরে থাকা সব নথিপত্র। পুরাতন যে ফাইলপত্র, কাগজপত্র আছে এগুলো ক্ষতি হয়েছে আগুন এবং পানিতে। আর ক্ষয়ক্ষতির পরিমাণ এবং অগ্নিকাণ্ডের কারণ তদন্ত সাপেক্ষে বলা যাবে। রেজিস্ট্রি অফিসের পুরনো ভবনের রেকর্ড রুমে 1741 সাল থেকে 1940 সাল পর্যন্ত যশোর ও আশপাশের এলাকার গুরুত্বপূর্ণ দলিল, ভলিউম বুক, বালাম বই সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র সংরক্ষণ করা ছিল। দলিল রেজিস্ট্রি হওয়ার পরে বালাম লিপিবদ্ধ হয়। সেই বালাম বই এখানে ছিল, সূচিপত্র ছিল এবং টিপ বই ছিল এবং গুরুত্বপূর্ণ রেকর্ডপত্র এখানে ছিল। আগুনের সূত্রপাত সম্পর্কে প্রাথমিকভাবে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস। সময় সংবাদ, যশোর।
গাজীপুরে একটি ঝুটের গুদামে আগুনের ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় শৈলডুবি এলাকায় এই ঝুটের গুদামে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের 5টি ইউনিট নেভানোর চেষ্টা করে। তবে দাহ্য বস্তু থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পুরো গুদামে। পানির স্বল্পতার কারণে আগুন নেভাতে বেগ পেতে হয় ফায়ার সার্ভিসের কর্মীদের। তদন্তের পর দুর্ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। দক্ষিণ পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ জেলা ঝিনাইদহ ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও অপার সম্ভাবনায় সমৃদ্ধ হলেও কাঙ্ক্ষিত উন্নয়ন এখনও ধরা দেয়নি পুরোপুরি। জেলা শহর, রেললাইন স্থাপন, মেডিকেল কলেজ, উন্নত স্বাস্থ্যসেবার প্রত্যাশা এখন অধরা। দক্ষিণ এশিয়ার বৃহত্তম বীজ উৎপাদন খামার ঘিরে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের স্বপ্ন রয়েছে বাস্তবায়নের অপেক্ষায়। ঝিনাইদহের পূরণ না হওয়া প্রত্যাশা আর সম্ভাবনার গল্প জানাচ্ছেন সহকর্মী লোটাস রহমান সোহাগ। মরমী কবি পাগলা কানাই, ফকির লালন শাহ, গাজী কালু, চম্পাবতী আর বারো আউলিয়ার আশীর্বাদ পুষ্ট দেশের সীমান্তবর্তী জেলা ঝিনাইদহ। প্রায় 16 লাখ ভোটারের এই জেলায় 80% মানুষের প্রধান পেশা কৃষি। জেলায় রয়েছে দেশের সর্ববৃহৎ বীজ উৎপাদন খামার দত্তনগর কৃষি ফার্ম। ধান, পাট, সরিষা, কলা, পানার সবজি জেলাকে করেছে কৃষিতে সমৃদ্ধ। দক্ষিণ এশিয়ার বৃহত্তম বটগাছ, সুলতানি আমলের মসজিদ ঘিরে রয়েছে পর্যটন কেন্দ্রের অপার সম্ভাবনা। পর্যটন, কৃষি ও লোকজ ঐতিহ্যের সমন্বয়ে ঝিনাইদহ বহন করছে অপার সম্ভাবনার এক উজ্জ্বল। আর অপার সম্ভাবনায় সমৃদ্ধ হলেও কাঙ্ক্ষিত উন্নয়ন কিছুই হয়নি। বছরের পর বছর ধরে জেলাবাসীর যে প্রত্যাশা বেড়ে উঠেছে তা অনেকটাই রয়ে গেছে বাস্তবায়নের অপেক্ষায়। স্থানীয়রা বলছেন, পরিকল্পনার কথা শোনা গেলেও প্রকৃত অগ্রগতি খুবই সামান্য। জেলা শহরে রেললাইন সংযোগ, মেডিকেল কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন সহ কৃষিভিত্তিক শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার দাবি থাকলেও কেউ শোনেনি তাদের কথা। ঝিনাইদহ 250 বিশিষ্ট জেনারেল হসপিটালেও অনেক ডাক্তার সংকট আছে, বেড সংকট আছে। রাস্তাঘাট নেই, বড় কোনো বাজার নেই, পাইকারি কোনো বাজার নেই। তারই কারণে হরিণাকুণ্ডর মানুষ আজকে পিছিয়ে রয়েছে। সঠিক দাম যদি কোল্ড ড্রিঙ্কস রাখার জায়গা পেতাম তাহলে আমরা অনেক লাভবান হতাম। সচেতন মহল বলছেন, অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি প্রত্যাশা পূরণার সম্ভাবনাকে কাজে লাগাতে প্রয়োজন মাস্টার প্ল্যান। কৃষি ব্যবস্থা, ঝিনাইদহের যাতায়াত ব্যবস্থা সবকিছু মিলিয়ে সার্বিক একটা প্ল্যান করা যেতে পারে। সামনে যে সরকার আসবে তাদের কাছে আহ্বান থাকবে, ঝিনাইতে রেল লাইন, কৃষি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, জলমহলের ইজারা বাতিল করে প্রকৃত মৎস্যজীবীদের দেওয়া, এগুলো যেন তারা পালন করে। আগামী দিনে যারা নেতৃত্ব দেবে তাদের সমন্বিত উন্নয়ন পরিকল্পনায় ঝিনাইদহ হতে পারে দক্ষিণ পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক প্রবেশদ্বার, এমনটি মনে করেন জেলাবাসী। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, ঝিনাইদহ। মাদারীপুরে আওয়ামী লীগ সরকার পতনের পর হদিস নেই ঠিকাদারি প্রতিষ্ঠানের। এতে প্রায় 8.5 কোটি টাকা ব্যয়ে কুমার নদের ওপর সেতুর কাজ চলছে ধীর গতিতে। কাগজে কলমে 70% কাজ দেখানো হলেও অগ্রগতি নিয়ে প্রশ্ন উঠেছে। নির্ধারিত সময়ে কাজ শেষ না হলে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলছে এলজিইডি। সঞ্জয় কর্মকার, অভিজিতের রিপোর্ট, ছবি তুলেছেন শাহাদাত আকন। সেতু নির্মাণে ধীরগতি, ঝুঁকি নিয়ে ছোট্ট ডিঙ্গি নৌকায় পারাপার, বেড়েছে ভোগান্তি, সময় আর অর্থের অপচয় হওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী। ব্যবসা বাণিজ্যের প্রসার আর জনসাধারণের যাতায়াতের সুবিধার্থে 2022 সালের 16 আগস্ট মাদারীপুরের চর্মগুড়িয়া নয়াচর এলাকায় কুমার নদের উপর একটি সেতু নির্মাণ কাজ শুরু হয়। 8 কোটি 45 লাখ টাকা ব্যয়ে ব্রাহ্মণবাড়িয়া শহরের টিএস রোড এলাকার হাসান এন্টারপ্রাইজ নামে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি শুরু করে। 2025 সালের জুনে কাজের মেয়াদ শেষ হয়। আওয়ামী লীগ সরকার পতনের পর হদিস মিলছে না ঠিকাদারি প্রতিষ্ঠানের। নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় 1 বছর মেয়াদ বাড়ায় কর্তৃপক্ষ, যা শেষ হবে 2026 সালের জুনে। বর্তমানে কাজের অগ্রগতি কাগজে কলমে দেখানো হয়েছে 70%, অথচ বাস্তবে সেটি নিয়ে উঠেছে প্রশ্ন। এদিকে ঠিকাদারি প্রতিষ্ঠানকে বিল প্রদান করা হয়েছে 4 কোটি 14 লাখ 57 হাজার 845 টাকা। পলাই গেছে সরকার যাওয়ার পর, সন্ধ্যার পরে
একটা লোক ওদিকে দিকে আসতেও পারে না, যাইতেও পারে না। কোনো কর্তৃপক্ষ এই ব্রিজটার দিকে কোনো তাকাই না, যে দেখে না যে এটা জরুরি ব্রিজ, এটা একটা ইম্পর্টেন্ট জায়গা। এই এলাকার যে মানুষ যারা আছে সকলেরই যাতায়াতের অনেক সমস্যা হয়। একজন আসে আবার যায় গিয়ে আবার কাজ বন্ধ হয়ে যায়। আমাদের অনেক দূর ঘুরে চরমুরে যাইতে হয়, কিন্তু সেজন্য আমরা অনেক ভোগান্তিতে আছি। খেওয়া পারাপারের জন্য সমস্যা হয়, খেওয়ায় পাড়া দিতে ডর করে, অনেক সময় খেওয়া ডুবে যায়। ব্রিজটা ভাঙার পরে প্রত্যেকটা লোকের সমস্যা বাবা। দুর্ভোগ কমাতে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করে সেতু নির্মাণ কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলছে এলজিইডি। নির্ধারিত সময়ে কাজ শেষ না হলে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানায় সংশ্লিষ্ট কর্মকর্তারা। অ্যাপ্রোচের ডিজাইন সংক্রান্ত ত্রুটি সংশোধন হয়েছে, প্লাস হলো গার্ডারের কাজ চলমান। আশা করি দূরত্ব, যেহেতু আমাদের প্রজেক্টটা জোনের ভিতরে ক্লোজ, জুনের আগেই এই কাজটা আমরা সমাপ্ত করতে পারবো। তাগিদপত্র দিয়েছি, যেটা জুন 26-এ আমাদের শেষ করে দেওয়ার কথা, এবং যারা যদি শেষ না করে তাহলে এটা ব্ল্যাকলিস্ট হয়ে এবং তার জামানত এবং বিল প্রদানের সমস্ত কার্যক্রম বন্ধ থাকবে। সেতুটি চালু হলে চর্মগুড়িয়া বন্দরের সঙ্গে শিরখারা, দুধখালি, বাহাদুরপুর ও পেয়ারপুর ইউনিয়নের মানুষ সরাসরি যাতায়াত করতে পারবেন। এতে সড়কপথে দূরত্ব কমবে 1.5 কিলোমিটার। 2026 সালের জুনে কাজের মেয়াদ শেষ হওয়ার কথা, অথচ কচ্ছপ গতিতে চলছে সেতু নির্মাণের কার্যক্রম। এতে স্থানীয়দের পাশাপাশি যাতায়াতকারীদের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে এই সেতু নির্মাণ। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। ভোরের সময় এই ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে যুক্ত হবেন সহকর্মী মাকসুম আলম খান। মালিহা সুরওয়ার্দী, আপনাকে ধন্যবাদ। কনকনে ঠান্ডা বাতাসে তীব্র শীত অনুভূত হচ্ছে হিমালয় কন্যা পঞ্চগড়ে। বিস্তারিত জানাতে পঞ্চগড় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার সোহাগ হায়দার। চলে যাচ্ছি তার কাছে। হিমালয়ের পাদদেশে অবস্থিত দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে আমরা গত দুদিন ধরে দেখছি যে জেলার উপর দিয়ে কিন্তু মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। বলে রাখি, গতকাল এই জেলার তাপমাত্রা 9 ডিগ্রির ঘরে থাকলেও কিন্তু আবহাওয়া অফিস বলছে যে আজকে সকাল 6টায় এই জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.6 ডিগ্রি সেলসিয়াস। একই সাথে বলে রাখি যে তাপমাত্রার পারদ কিন্তু উঠানামার কারণে আমরা গত দুদিন ধরে দেখছি যে জেলার চারপাশ ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে। এই মুহূর্তে আমি আছি শহরের শেরে বাংলা পার্ক চৌরঙ্গি মোড়ে। ঠিক এইখানে আমরা লক্ষ্য করছি যে ঘন কুয়াশায় চারপাশ ঢেকে গেছে। একই সাথে যে সকল যানবাহন বা যে সকল মানুষ নিজ কাজের উদ্যোগে বের হয়েছে উদ্দেশ্যে, তারা কিন্তু গাড়ির হেডলাইট জ্বালিয়ে কিন্তু এখন চলাচল করছে। বলে রাখি যে আবহাওয়া অফিস বলছে যে বর্তমানে তাপমাত্রা যেহেতু 9 ডিগ্রির ঘরে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, একই সাথে কিন্তু এ জেলার উপর দিয়ে যে বাতাসের গতিবেগ রয়েছে সেটা কিন্তু ঘন্টায় 8 থেকে 10 কিলোমিটার রয়েছে বলে এমনটি আমাদের জানিয়েছে। একই সাথে বলে রাখি যে দিনের যে তাপমাত্রা রয়েছে সে তাপমাত্রার তুলনায় রাতের তাপমাত্রা কয়েকগুণ হারে কমে আসছে। একই সাথে কমে আসার কারণে কিন্তু শীতের যে তীব্রতা সেটা কিন্তু রাতে আমরা কয়েকগুণ হারে বেশি লক্ষ্য করছি, যেটা পরদিন সকাল পর্যন্ত আমরা লক্ষ্য করছি। একই সাথে বলে রাখি এর কারণে কিন্তু এ জেলার যারা নিম্ন আয়ের সাধারণ মানুষ রয়েছে তারা কিন্তু চরম বিপাকে পড়ছে। আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি, আবহাওয়া অফিস বলছেন যে আগামী আরো কয়েকদিনে কিন্তু এই জেলার তাপমাত্রা আরো অনেকটাই কমে আসবে এমনটি আমাদের জানিয়েছে। একই সাথে রাতের তাপমাত্রার সাথে কিন্তু দিনের যে তাপমাত্রা রয়েছে সেটাও কমে আসবে। এইদিকে আমরা দেখেছি যে ছিন্নমূল বা দারিদ্র যে সকল মানুষ রয়েছে তারা কিন্তু এই শীতে ইতিমধ্যে কিন্তু চরম বিপাকে পড়তে শুরু করেছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে যে সকল শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে সেগুলো পর্যাপ্ত নয় বলে অনেকে আমাদের জানিয়েছে। তাই জেলা প্রশাসনের পাশাপাশি এই জেলার মানুষের পাশে দাঁড়াতে যারা দেশের বিত্তবান রয়েছে তাদেরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এখানকার যারা সচেতন নাগরিক রয়েছে। বলে রাখি যে এই জেলার যে শীতের তীব্রতা সেটা কিন্তু কয়েক গুণ হারে বেশি থাকে এই সময়টিতে। একই সাথে বলে রাখি পৌষের মাঝামাঝি সময় কিন্তু আমরা যে শীতের তীব্রতা লক্ষ্য করছি, আগামী মাঘের যে শীতের তীব্রতা সেটা আরো বাড়বে এমনটি অনেকেই বলছেন এখানকার যারা মানুষ বা বাসিন্দা রয়েছেন। বলে রাখি যে এই এলাকার যে সকল নদী কেন্দ্রিক মানুষ রয়েছে বা যে সকল মানুষ নদী কেন্দ্রিক বসবাস করছে তারা কিন্তু চরম বিপাকে পড়ছে। শীতের তীব্রতা কিন্তু কয়েক গুণ হারে এই সকল অঞ্চল বা এলাকায় আমরা লক্ষ্য করছি। বলে রাখি যে এই মুহূর্তে আমি যেহেতু পঞ্চগড় শহরে রয়েছি, ঠিক এখানে কিন্তু আমরা দেখছি বাতাসের যে গতিবেগ সেটা কিন্তু অনেকটা বেশি লক্ষ্য করছি। একই সাথে ঘন কুয়াশা যত সময় অতিবাহিত হচ্ছে ঘন কুয়াশার পরিমাণও কিন্তু ততই তীব্রতা বাড়ছে। তো এ ছিল আমার কাছে পঞ্চগড় থেকে শীতের সর্বশেষ খবর। তীব্র শীতের খবর জানাচ্ছিলেন পঞ্চগড় থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সোহাগ হায়দার। শুল্ক হার কমানোর ফলে আমদানি করা খেজুর অবশেষে বন্দর থেকে ডেলিভারি নিতে শুরু করেছেন ব্যবসায়ীরা। গত 6 মাসে 15 থেকে 20 হাজার মেট্রিক টন খেজুর আমদানি হলেও এখন পর্যন্ত 8,000 মেট্রিক টন খেজুর ডেলিভারি নেওয়া হয়েছে।
আসন্ন রমজানে খেজুরের বাজারে নিয়ন্ত্রণে রাখতে শুল্ক হার 10% কমিয়ে 15% নির্ধারণ করেছে সরকার। এতে প্রতি কেজি খেজুরের প্রকারভেদে দাম কমবে 10 থেকে 100 টাকা পর্যন্ত। শাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম কাস্টম হাউসের সবশেষ তথ্য অনুযায়ী শুধুমাত্র চট্টগ্রাম বন্দর দিয়ে 2025-26 অর্থ বছরের প্রথম 6 মাসে আমদানি করা 149 কোটি টাকা মূল্যের 7,225 মেট্রিক টন অভিজাত এবং 14 কোটি টাকা মূল্যের 620 মেট্রিক টন সাধারণ খেজুর ডেলিভারি নেওয়া হয়েছে, যা আগের অর্থ বছরের এই সময়ের তুলনায় দ্বিগুণ। মূলত সরকার খেজুরের আমদানি শুল্ক হার 25% থেকে কমিয়ে 15% নির্ধারণ করে প্রজ্ঞাপন জারির পর থেকে বেড়েছে খেজুরের ডেলিভারি। বর্তমানে যেহেতু ডিউটি পরিমাণ কমেছে, সেক্ষেত্রে আমদানি পরিমাণ বাড়তে পারে। যেহেতু মূল্যটা কম হবে, সেক্ষেত্রে বাজারে খেজুরের দামটা একটু কম থাকবে। 23 ডিসেম্বর থেকে কার্যকর হয় খেজুরের নতুন আমদানি শুল্ক হার 2026 সালের 31 মার্চ পর্যন্ত বলবৎ থাকবে বলে উল্লেখ করা হয়েছে জারিকৃত প্রজ্ঞাপনে। প্রতি বছরই পবিত্র রমজানের ইফতারের অন্যতম উপকরণ এই খেজুরের দর নিয়ে চলে কারসাজি। এবারও সে কারসাজির আশঙ্কা করেছিল ব্যবসায়ীরা। শেষ পর্যন্ত ব্যবসায়ীদের দাবির মুখে শুল্ক কমিয়েছে সরকার। এখন ব্যবসায়ীরা বলছেন, যখনই শুল্ক কমানোর কথা ছিল তখন কমানো হয়নি, কমাতে দেরি হয়েছে। এতে যেমন আমদানি বাধাগ্রস্ত হয়েছে, তেমনি ড্যামেজ গুনতে হচ্ছে চট্টগ্রাম বন্দরে। আগে খেজুরের তেমন শুল্ক হার না থাকলেও 2023-24 অর্থ বছরে আমদানিকৃত খেজুরকে বিলাসবহুল পণ্য হিসেবে ঘোষণা দিয়ে শুল্ক হার 1 থেকে 3 মার্কিন ডলার বাড়িয়ে দেওয়ার পর থেকেই বাজারে অস্থিরতার সৃষ্টি হয়। অবশ্য বেড়ে যাওয়া দর নিয়ন্ত্রণে গত বছরের রমজানের আগেই শুল্ক হার কমিয়েছিল সরকার, আর তাই এবার আগস্ট মাসে শুল্ক হার কমানোর দাবি জানিয়েছিলেন ব্যবসায়ীরা। আমাদের প্রয়োজন আগস্টে ডিউটি কমানো, কিন্তু সরকার কমিয়েছে ডিসেম্বরে এসে। আপনার আগস্টের দিকে বেশি খেজুর উৎপাদন হয় আরব কান্ট্রিগুলোতে। 60% মাল এসে গেছে আমাদের। এটা ভোক্তারা পুরাপুরি সুবিধা পাবে বলে আমি মনে করি না। এদিকে শুল্ক হার কমানোর প্রতিক্রিয়া পড়তে শুরু করেছে খেজুরের বাজারে। গত এক সপ্তাহের ব্যবধানে 5 কেজির প্রতি প্যাকেট আম্বর এবং মরিয়াম খেজুরের দাম 2000 টাকা কমে 5 ও 4000 টাকা, আজোয়া 1000 টাকা কমে 4000 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া মাশরুকে 500 টাকা, সাবেরিতে 700 টাকা, আলজেরিয়ান খেজুরে 200 টাকা কমেছে। এখনো প্রচুর পরিমাণে আমদানি করা খেজুর বন্দরের ডেলিভারির অপেক্ষায় রয়েছে। এটা যদি আরো 15 দিন আগে যদি কমে দিত, তাহলে আমাদের ইম্পোর্টাররা মাল বের করতো, আমাদের ড্যামারেজ কমতো। এখন তো ড্যামারেজ কমবে না। ড্যামারেজ এই 15 দিনে যে পরিমাণ ড্যামারেজ হয়েছে, তাহলে আমাদের যে যা কমাইছে তার থেকে প্রায় সেম হয়ে যাবে। আদুয়া কমে গেছে 500 টাকা 1000 টাকা করে, তারপর মরিয়ম কমে গেছে 1000 টাকা করে, মাশরুম কমে গেছে 500 টাকা করে, স্বাভাবিক কমে গেছে 500 টাকা করে। বাংলাদেশে বছরে প্রায় 1 লাখ মেট্রিক টন খেজুরের চাহিদা রয়েছে। এর মধ্যে শুধুমাত্র রমজান মাসে ইফতারের জন্য 80 থেকে 90 হাজার মেট্রিক টন খেজুরের প্রয়োজন হয়। মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব, আরব আমিরাত, মিশর, জর্দান, ইরাক, ইরান এবং তিউনিসিয়া থেকে খেজুর আমদানি করে বাংলাদেশ। 2024-25 অর্থ বছরে 81,922 মেট্রিক টন খেজুর আমদানি হয়েছিল। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। আবারও শীতের খবর। দিনাজপুরে প্রচণ্ড শীত উপেক্ষা করে কৃষকেরা ধান বিক্রি করতে আসছেন হাটে। বিস্তারিত জানাতে সহকর্মী গোলাম নবী দুলাল রয়েছেন গোপালগঞ্জ হাটে। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। প্রচণ্ড শীত এবং হিমেল বাতাসে এই অঞ্চলের মানুষের অবস্থা কিন্তু কাহিল, মানে বিপর্যস্ত অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। বিশেষ করে দিন এবং রাতের তাপমাত্রার তেমন ব্যবধান না থাকায় শীতের তীব্রতা কিন্তু অনেক বেড়েছে। বিশেষ করে আবহাওয়া অফিসে যেটা জানিয়েছেন যে আজকে সকাল 6টায় যে তাপমাত্রা তারা রেকর্ড করেছেন 10.5 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু গতকাল ছিল আপনার 9.9 ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের যে আর্দ্রতা সেটি কিন্তু 93%। মানুষের অবস্থা কিন্তু আপনার যতই দিন যাচ্ছে শীতের তীব্রতা কিন্তু আপনার ততই বাড়ছে। বিশেষ করে আমি এই সময়টিতে রয়েছি বিরল উপজেলার কাঞ্চন এলাকায়। সেখানে আমরা দেখছি যে মানুষজন আপনার যারা বের হয়েছেন তাদের যে শীতের কাপড় পরে এবং তারা বের হয়েছেন। এবং আরেকটি বিষয় হচ্ছে যে এই উপজেলাগুলো থেকে যখন
যখন মানুষ শহরের দিকে কাজে যান, বিশেষ করে শ্রমিক এবং খেটে খাওয়া মানুষ এবং নিম্ন আয়ের মানুষ, তারা কিন্তু তাদের ভোরে বের হন এবং খুব কষ্ট নিয়ে বের হন, এবং ছোটখাটো যেসব যানবাহন বিশেষ করে ইজি বাইক, ভ্যান, ভটভটি এই যারা চলাচল করে তারাও কিন্তু আপনার বলেন যে এই সকাল থেকে তারা বের হয়ে তেমন কিন্তু আপনার তারা ভাড়া পান না এবং তাদের কষ্টের মধ্যেই তাদের যেতে হচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে যে এই প্রচন্ড শীতে যদিও মানুষের স্বাভাবিক জীবনযাত্রা একেবারে বিপর্যস্ত করে তুলেছে, বিশেষ করে এই সময়টাতে আপনার খেটে খাওয়া মানুষের যে দুর্ভোগ সেটি আমরা লক্ষ্য করছি এবং তারা বলছেন যে এই সময় তারা শীত নিবারণের জন্য তারা যতটুকু পারেন তারা কাপড় সংগ্রহ করেন বিভিন্ন হকার্স মার্কেট থেকে। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা লক্ষ্য করছি যে গত প্রায় 15 দিন যাবৎ এই অবস্থায় চলছে এটি কি, এবং মৃদু শৈত্যপ্রবাহের কথা বলা হচ্ছে আবহাওয়া অফিস, এবং শীত জনিত রোগে আপনার বিশেষ করে শিশু এবং বয়স্করা সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে। আমরা যদি তথ্য নিয়ে জেনেছি জেলা সিভিল সার্জন কার্যালয়ে যে প্রতিটি হাসপাতালে কিন্তু কম বেশি আপনার শিশুরা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে তারা ভর্তি হচ্ছেন এবং বয়স্করা কিন্তু আপনার কষ্টে রয়েছেন। এবং জেলা প্রশাসনের সঙ্গে যেটা কথা বলেছিলাম তারা যেটা জানিয়েছেন যে প্রায় 13টি উপজেলা এ পর্যন্ত তারা 31,000 আপনার শীত বস্ত্র তারা বিতরণ করেছেন। তো আমার কাছ থেকে শীতের সর্বশেষ এই ছিল। দিনাজপুর থেকে যুক্ত হয়েছিলেন গোলাম নবী দুলাল। ভৈরবে সরিষার ফুলের হলুদ আভায় ছেয়ে আছে বিস্তীর্ণ ফসলি জমি। দূর দূরান্ত থেকে মৌয়ালরা আসছেন মধু সংগ্রহ করতে। মৌমাছির বাক্স স্থাপনের ফলে জমিতে সরিষার বাম্পার ফলন হয়েছে, আর এতে খুশি কৃষক। ভৈরব থেকে মোহাম্মদ ফজলুর রহমানের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। চারদিকে মৌ মৌ করছে মৌমাছির দল। সরিষা ফুলের হলুদ গালিচায় ঢেকে আছে পুরো জমি। দূর দূরান্ত থেকে মোয়ালরা আসছেন মধু সংগ্রহ করতে। এবছর ভৈরবের 2টি ইউনিয়ন আগানগর ও শিমুলকান্দি সহ 7টি ইউনিয়নে লক্ষ্যমাত্রার চেয়ে 800 হেক্টর বেশি মোট 2870 হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। বিষ দিছি না কোনো ক্ষেত্রই না দেওয়াতে হর আল্লাহ দিলে আলহামদুলিল্লাহ ভালো আছে। মধু গাছের কারণে আমরা এবছর ফলন অনেক বেশি। গত বছর কানিকের 4 মণ, এবছর 5 মণ। আবহাওয়া খারাপের কারণে মধু কম হচ্ছে, ফুলে নেকটার নাই। বৃষ্টি না থাকলে তো মাটির মধ্যে রস থাকলে না ফুলের মধ্যে রস আসতো। মৌমাছির বাক্স স্থাপনের ফলে জমিতে সরিষার বাম্পার ফলন হয়েছে। এবছর বৃষ্টি না থাকায় সরিষার ফলন ভালো হলেও পূরণ হয়নি মধু আহরণকারীদের আশা। সময় সংবাদ, ভৈরব। এদিকে কুয়াশা, তীব্র শীত এবং হিমেল হাওয়ায় মরে যাচ্ছে মৌমাছি। মানিকগঞ্জে ব্যাহত হচ্ছে সরিষার পরাগায়ন। এতে মধু সংগ্রহের পরিবর্তে ক্ষতির মুখে পড়ছেন মৌ খামারিরা। সরিষার ফুল ঝরে যাওয়া, ফল সংকুচিত হয়ে যাওয়া সহ ছত্রাকের আক্রমণে দিশেহারা কৃষক। রমজান আলীর তোলা ছবি ও মোহাম্মদ ইউসুফ আলীর তথ্য নিয়ে রিপোর্ট। ঘন কুয়াশা, তীব্র শীত ও হিমেল হাওয়ার কারণে মৌমাছির বাক্সগুলো থেকে বের হতে পারছে না মৌমাছি। খাদ্যের অভাব ও সূর্যের তাপ না থাকায় অসুস্থ হয়ে মরে যাচ্ছে মৌমাছি। চলমান শৈত্যপ্রবাহে ক্ষতির মুখে পড়েছেন মানিকগঞ্জের মধু খামারি ও সরিষা চাষিরা। তারা বলছেন কুয়াশা ও ঠান্ডায় সরিষা গাছ থেকে ঝরে যাচ্ছে ফুল, সংকুচিত হচ্ছে ফল। মৌমাছির দ্বারা পরাগায়ন না হওয়ায় ফলন বিপর্যয়ের আশঙ্কা সরিষা চাষিদের। রোদ বেরোতেছে না, মাছি বেড়ে কাজ করতেছে না, আমাদের মধু উৎপাদন হইতেছে না, এইসব ক্ষতি হচ্ছে আর কি। প্রচুর টাকা লস হচ্ছে। মনে করেন যে এখানে তাও 6 থেকে 7 লাখ টাকা মনে করেন যে মানে চিনি খাওয়ানো হয়েছে। সর্ষের ফুল মনে করেন ঝরে পড়তেছে কুয়াশার কারণে। কল সেটিং হচ্ছে না এবং কি আপনার ভ্রমরে মনে করেন যে আপনি মধু নিতে পারছে না আবহাওয়ার জন্য। মৌমাছিদের খাদ্যের জন্য চিনি দেয়া, উষ্ণ জায়গা ব্যবহার করা ও ছত্রাকনাশক, কীটনাশক সরিষা ক্ষেতে ব্যবহারের পরামর্শ কৃষি বিভাগের। আমাদের যে মোয়াল আছে, মৌচাষী, তাদেরকে আমরা পরামর্শ দিয়ে যাচ্ছি যাতে মৌমাছিগুলা প্রচণ্ড শীতে শৈত্যপ্রবাহে মারা না যায় এবং তাদের খাদ্য সংস্থানের জন্য তাদেরকে চিনি গুলায়ে, যাতে বক্সের মধ্যে তাদেরকে চিনি গুলায়ে খাওয়ায় তাদেরকে জীবিত রাখা যায়।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেয়া তথ্য মতে জেলায় ৬৮,৯৪৭ হেক্টর জমিতে এবছর সরিষার চাষাবাদ হয়েছে, যা থেকে 2,50,00,000 টাকার মধু সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। সময় সংবাদ, মানিকগঞ্জ। মুন্সিগঞ্জের মীর কাদিম মাছের আড়তে বসেছে ইলিশের পসরা, উঠেছে খাল বিল ও সামুদ্রিক মাছও। শীতের ভোরেও দেখা যাচ্ছে উপচে পড়া ভিড়। বিস্তারিত জানাতে এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার নাসির উদ্দিন উজ্জ্বল। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। উজ্জ্বল, ঘন কুয়াশার চাদর ভেদ করেই কিন্তু নানা অঞ্চল থেকে পাইকার এবং ক্রেতারা ভিড় জমাচ্ছেন এই ধলেশ্বরী তীরের শতাব্দী প্রাচীন হাটটিতে, এবং আপনারা দেখছেন যে হাড় কাঁপানো শীতের মধ্যেই কিন্তু বেচা কিনা হচ্ছে রূপালী ইলিশ, এবং এই ইলিশগুলো নিয়ে আসছেন তারা বিভিন্ন অঞ্চল থেকে। বিশেষ করে উপকূলীয় ইলিশ কিন্তু এখানে এসছেন। নদী পথে কুয়াশা থাকবার কারণে নৌপথে যেমন বিলম্ব হচ্ছে, একই সঙ্গে কিন্তু সড়ক পথেও বিভিন্ন স্থানে তাদের মাছের যে চালান সেগুলো কিন্তু অপেক্ষা করছে। তারপরও যেসব মাছ এসছে সেগুলো ঘিরেই কিন্তু বেচা কেনার ধুম পড়ে গেছে, এবং পুরো হাট জুড়ে কিন্তু যে আড়তগুলোতে মাছের পসরা সাজানো হয়েছে, এবং কোথাও কোথাও হাটটাকে বিক্রি হচ্ছে মাছ, এবং একই সঙ্গে কিন্তু এখানকার যে ইলিশের আড়তগুলো রয়েছে সেখানে মাছের যে পসরা, তারা বলছেন যে 1 কেজি ওজনের ইলিশ কিন্তু 3500 টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে, এবং এই যে আগুন ধরে ইলিশ, সেই ইলিশের ব্যাপারে তারা বলছেন যে পরিমাণ চাহিদা সেই পরিমাণ ইলিশ কিন্তু বাজারে সরবরাহ করা যাচ্ছে না, এবং বিশেষ করে যে নদী মিষ্টি পানিতে যে ইলিশ, সেই ইলিশগুলোতে কিন্তু তারা বলছেন যে সমুদ্র থেকে উপকূলীয় এলাকা থেকে যে পদ্মা মেঘনা অববাহিকা ইলিশ প্রবেশ করতে পারছে কম। এর কারণ হিসাবে তারা বলছেন যে কারেন্ট জালের যে দাপট, একই সঙ্গে অবৈধভাবে বালু উত্তোলন, বিচ্ছিন্ন ভাবে নানা রকম নদীর মধ্যে যে বালু উত্তোলন করা হচ্ছে, এবং নদীর যে পানি, সে পানি বিনষ্ট হচ্ছে, কেমিক্যাল যুক্ত পানি নদীতে যাচ্ছে। এসব কারণে কিন্তু ইলিশের পদচারণা কমেছে। সে কারণেই তারা কিন্তু এখানে ইলিশ কম পাচ্ছেন, এবং জেলেদের নানা রকম ক্ষোভ রয়েছে। এখানকার যে এই নদী বেষ্টিত জেলাটির যে মৎস্য বিভাগের তৎপরতা নিয়ে তারা বলছেন যে এখানে যে কারেন্ট জাল উৎপাদন হচ্ছে, সেসব কারেন্ট জাল যে ব্যাপকভাবে ব্যবহার, একই সঙ্গে যে বালু উত্তোলন, পরিবেশ দূষণ, এই ব্যাপারে কিন্তু তারা কোনো কার্যকরী ব্যবস্থা না নেবার কারণেই ইলিশের নানা রকম এই পাওয়া যাচ্ছে না তারা, এবং ইলিশ সংকটে কথা বলছেন মিষ্টি পানিতে। সেখানে কিন্তু উপকূলীয় ইলিশের বাজার ভরে যাচ্ছে, এবং এই হাটটিতে কিন্তু প্রতিদিন 2 থেকে 3 ঘন্টায় বিক্রি হয় প্রায় কোটি টাকার মাছ। এই ছিল মুন্সিগঞ্জের মাছের হাট থেকে সবশেষ। মুন্সিগঞ্জের মীর কাদিম মাছের আড়ত থেকে যুক্ত হয়েছিলেন নাসির উদ্দিন উজ্জ্বল। সুইজারল্যান্ডে রিসোর্টের একটি পানশালায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত 40 জন নিহতের তথ্য জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। আহত হয়েছেন 100-র বেশি মানুষ। তাদের মধ্যে বেশিরভাগেরই অবস্থা আশঙ্কাজনক। সংশ্লিষ্টরা বলছেন এটি কোনো হামলা নয়, তবে আগুনের কারণ জানতে তদন্ত চলছে। আনন্দ রূপ নিল বিষাদে। বৃহস্পতিবার স্থানীয় সময় রাতে সুইজারল্যান্ডের বিলাসবহুল স্কি রিসোর্ট শহর ক্রাস মন্টানার একটি জনপ্রিয় পানশালায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে। হতাহত হন বহু মানুষ। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুসারে নতুন বছর উদযাপন করতে লে কনস্টেলেশন নামের ওই পানশালায় জড়ো হন বহু মানুষ। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ভেতরে আটকা পড়েন অনেকে। পুলিশ জানায় এখনও সুনির্দিষ্ট মৃতের সংখ্যা নিশ্চিত করা যায়নি। আহতদের বেশিরভাগই মারাত্মক দগ্ধ হয়েছেন বলে জানা গেছে। বিস্ফোরণের পর ঘটনাস্থলে মোতায়েন করা হয় 10টি হেলিকপ্টার, 40টি অ্যাম্বুলেন্স এবং 150 জন উদ্ধারকর্মী। স্থানীয় হাসপাতালের আইসিইউ পূর্ণ হয়ে যাওয়ায় রোগী অন্য স্থানে সরিয়ে নেওয়া হয়। পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঘিরে রাখা হয়েছে। একই সঙ্গে জারি করা হয়েছে নো ফ্লাই জোন। সংশ্লিষ্টরা বলছেন এটি কোনো হামলা নয়, তবে আগুনের কারণ জানতে তদন্ত চলছে। বিভিন্ন দেশের নাগরিকরা এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে নিশ্চিত করেছে তারা। এছাড়া নিহতদের শনাক্ত করতে সময় লাগবে বলেও জানানো হয়েছে। নাদিম মারজান, সময় সংবাদ। মিয়ানমারের রাজধানী নেইপিদোর দক্ষিণাঞ্চলে বিদ্রোহী গোষ্ঠীর সিরিজ হামলায় অন্তত 40 জান্তা সেনা নিহত হয়েছেন। বৃহস্পতিবার হামলার বিষয়টি জানায় স্থানীয় গণমাধ্যম।
প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার স্থানীয় সময় সকালে বাগো অঞ্চলে সেনাদের ক্যাম্পে প্রথম দফা হামলা চালায় বিদ্রোহী গোষ্ঠী। এ সময় সেখানে কয়েকজন নিহত হন। একই দিন আরও 2টি স্থানে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় বেশ কয়েকজন সেনা প্রাণ হারান। জব্দ করা হয় বিপুল পরিমাণ গোলাবারুদ। দিনভর দুপক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে বলে গণমাধ্যমে জানান বাসিন্দারা। ভয়ে অনেকেই গ্রাম ছেড়ে পালিয়ে গেছেন বলেও জানা গেছে। গাজায় মানবিক সহায়তা দেয়া 37টি আন্তর্জাতিক সংস্থার লাইসেন্স বাতিল করেছে ইসরায়েল। আর এই ঘটনার নিন্দা জানিয়েছে খোদ ইসরায়েলের 19টি মানবাধিকার সংস্থা। উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক সম্প্রদায় ও মানবাধিকার সংস্থাগুলোও। এদিকে যুদ্ধবিরতি ভঙ্গ করে ইসরায়েলি আগ্রাসনে নাবলুসে আরও এক ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। শীতের তীব্রতায় মারা গেছে এক শিশুও। গাজায় যুদ্ধবিরতি কাগজে কলমে থাকলেও তা প্রতিনিয়ত ভঙ্গ করছে ইসরায়েল। স্থানীয় সময় বৃহস্পতিবার উপত্যকার নাবালুস শহরের কাছে হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। দক্ষিণ গাজার রাফা শহরের উত্তরে একটি হেলিকপ্টার ও সামরিক যান থেকে গুলিবর্ষণেরও খবর পাওয়া গেছে। গাজা সিটির পূর্বাঞ্চল খান ইউনিস এমনকি মধ্য গাজার বুরেইজ শরণার্থী শিবিরেও হামলা চালিয়েছে দখলদাররা। হামলায় ধ্বংস হয়ে যায় জাবালিয়া ক্যাম্পও। অধিকৃত পশ্চিম তীরেও থেমে নেই দখলদারদের আগ্রাসন। একদিকে ইসরায়েলি বাহিনী, অন্যদিকে বসতি স্থাপনকারীদের হামলা, দুটোই সেখানে নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বৃহস্পতিবারও বেথেলহেমে ইসরায়েলি সেনাদের তল্লাশি অভিযান ঘিরে স্থানীয়দের সঙ্গে সংঘর্ষ হয়েছে। হেব্রনে কৃষি স্থাপনা ধ্বংস ও লুটপাট চালিয়েছে বসতি স্থাপনকারীরা। ফিলিস্তিনি সূত্রগুলো বলছে, পশ্চিম তীর জুড়ে স্থানীয়দের ওপর বসতি স্থাপনকারীদের হামলা বেশিরভাগ সময় ইসরায়েলি বাহিনীর উপস্থিতিতেই ঘটছে। এমনকি জেরুজালেমে আল আকসা মসজিদ প্রাঙ্গণে 200-র বেশি ইসরায়েলি বসতি স্থাপনকারী অনুপ্রবেশ করেছে বলে জানিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। এদিকে গাজায় মানবিক সহায়তা দেয়া 37টি আন্তর্জাতিক সংস্থার লাইসেন্স বাতিল করেছে ইসরায়েল, যার মধ্যে ডক্টরস উইদাউট বর্ডার্সও রয়েছে। ইসরায়েলি সরকারের দাবি, এসব সংস্থা ফিলিস্তিনিদের সহায়তা করার আড়ালে হামাসের সঙ্গে যুক্ত রয়েছে, যদিও এ বিষয়ে কোনো প্রমাণ দেখেনি দেশটি। নেতানিয়াহু সরকারের এই পদক্ষেপে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক সম্প্রদায় ও মানবাধিকার সংস্থাগুলো। 37টি আন্তর্জাতিক সংস্থার লাইসেন্স বাতিলের ঘটনায় নিন্দা জানিয়েছে খোদ ইসরায়েলের 19টি মানবাধিকার সংস্থা। এক যৌথ বিবৃতিতে এ ধরনের পদক্ষেপ থেকে সরে আসার আহ্বান জানিয়েছে আদালাহ সহ অন্যান্য সংস্থাগুলো। নাসরিন রুমি, সময় সংবাদ। খেলার খবর। ক্রিকেটে ব্যস্ত এক বছর পার করতে যাচ্ছে বাংলাদেশ। ফেব্রুয়ারি মার্চে টি-20 বিশ্বকাপ তো আছেই, বছর জুড়ে রয়েছে হাই ভোল্টেজ সব সিরিজ। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও পাকিস্তানের মতো দল সফরে আসবে, আবার টাইগাররা খেলতে যাবে সাউথ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার কন্ডিশনেও। দ্বিপাক্ষিক সিরিজে থাকবে মোট 10 টেস্ট এবং 12টি টি-20। আর ভারত দল বাংলাদেশ সফরে এলে মোট ওয়ানডে ম্যাচ হবে 23টি। আন্তর্জাতিক ক্রিকেটে 3 ফরম্যাটের সিরিজ ও ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট মিলিয়ে এ বছরটায় মহা ব্যস্ত থাকতে হবে বাংলাদেশি ক্রিকেটারদেরও। চলছে বিপিএল, এর মাঝেই টি-20 বিশ্বকাপের প্রস্তুতি সারতে হচ্ছে জাতীয় দলের ক্রিকেটারদের। 23 জানুয়ারি বিপিএল শেষ হতেই বেঙ্গালুরুতে বিশ্বকাপের ওয়ার্ম আপ গেম খেলতে যাবে বাংলাদেশ দল। এরপর 7 ফেব্রুয়ারি থেকে 8 মার্চ পর্যন্ত ভারত শ্রীলঙ্কার যৌথ আয়োজনে চলবে ওয়ার্ল্ড টি-20-র মহাযজ্ঞ। বিশ্ব আসরের পরও বিশ্রামের সুযোগ নেই, বরং বড় বড় দলের বিপক্ষে কঠিন পরীক্ষা অপেক্ষা করছে। 2027 ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলা নিশ্চিত করার মিশনেও নামতে হবে লাল সবুজের প্রতিনিধিদের। টি-20 বিশ্বকাপের পরই পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজ। পিএসএল এর কারণে সিরিজটা হতে পারে 2 ভাগে, 2 টেস্ট এবং 3টি করে ওয়ানডে ও টি-20 খেলতে 2 ধাপে বাংলাদেশ সফরে আসতে পারে পাকিস্তানিরা। এপ্রিলের শেষ দিকে টাইগারদের ডেরায় আসবে নিউজিল্যান্ড। কিউইদের বিপক্ষে সিরিজে থাকবে 3টি করে ওয়ানডে ও টি-20। হোয়াইট বল ট্যুরে সমান সংখ্যক ম্যাচ খেলতে জুনের শুরুতে আসবে মাইটি অস্ট্রেলিয়াও। এরপরই শুরু হবে বিদেশ সফর, প্রথমে আফ্রিকা, এরপর ইউরোপ, আর সবশেষে গন্তব্য ওশেনিয়া মহাদেশ। জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে গিয়ে 2 টেস্ট ও 5 ওয়ানডে খেলবে ফিল সিমন্সের শিষ্যরা। আর আগস্টের শুরুতে যাবে আয়ারল্যান্ডে, সেখানে রয়েছে 3টি করে ওয়ানডে ও টি-20। আবার আগস্টেই অপেক্ষা করছে ঐতিহাসিক অস্ট্রেলিয়া সফর। 2 ম্যাচ টেস্ট সিরিজ খেলতে দেশটিতে যাবে বাংলাদেশ দল। সেপ্টেম্বরে গিয়ে দম ফেলার ফুরসত পাবেন ক্রিকেটাররা। পরের সিরিজটা অক্টোবরে। সে মাসের মাঝামাঝি সময়ে লঙ্গার ফরম্যাটের ম্যাচ খেলতে আসার কথা ওয়েস্ট ইন্ডিজ দলের। ক্যারিবীয়দের বিপক্ষে থাকবে 2 ম্যাচ টেস্ট সিরিজ।
নভেম্বরে আবার অ্যাওয়ে সিরিজ, আবারও আফ্রিকা সফরে যাবে দল, তবে এবার সাউথ আফ্রিকায়। প্রোটিয়াদের ঘরের মাঠে 2টি টেস্ট এবং 3টি ওডিআই খেলবে টাইগাররা। ডিসেম্বরের শুরুতে দেশে ফেরার মধ্য দিয়ে 2026 সালে আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা শেষ হবে বাংলাদেশ ক্রিকেট দলের। বছরে মোট টেস্ট 10টি, যার মধ্যে 8টি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। ওয়ানডে রয়েছে 20টি। তবে গত বছরের স্থগিত হওয়া সিরিজ খেলতে ভারত দল বাংলাদেশে আসলে এবছর ওডিআই ম্যাচ সংখ্যা হবে 23টি, আর বিশ্বকাপ বাদ দিলে বছরে টি20 ম্যাচ 12টি। এর মাঝে 26 মার্চ থেকে 31 মে পর্যন্ত অনুষ্ঠেয় আইপিএলে ব্যস্ততা থাকবে মোস্তাফিজের। বিগ ব্যাশ, আইএল, টি20 মিলিয়ে ব্যস্ততা থাকতে পারে আরও একাধিক ক্রিকেটারের। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। এদিকে জয়ের ধারায় ফিরতে চট্টগ্রাম রয়্যালসের মুখোমুখি হবে ঢাকা ক্যাপিটালস। দ্বিতীয় ম্যাচে স্বাগতিক সিলেট টাইটান্সের কাছে হেরে কিছুটা ব্যাকফুটে ক্যাপিটালস শিবির, আর সেই সুযোগ কাজে লাগাতে চায় চট্টগ্রাম রয়্যালস। জয়ের ব্যাপারে আশাবাদী বন্দরনগরের দলটি, জানিয়েছেন ব্যাটার সাদমান ইসলাম। ম্যাচ শুরু হবে দুপুর 2টায়। সিলেট থেকে নওশাদ আহমেদের ছবিতে অপু বণিকের রিপোর্ট। দুদিন বিরতির পর মাঠে খেলা গড়ালেও নিজেদের ম্যাচ না থাকায় ঝালিয়ে নেওয়ার সুযোগ পেয়েছে চট্টগ্রাম রয়্যালস। এদিন সিলেটে তীব্র শীত উপেক্ষা করে আউটার গ্রাউন্ডে অনুশীলনে বন্দরনগরীর দলটি। চট্টগ্রামের কোটি টাকার ক্রিকেটার নাইম শেখ বিপিএলে শুরুটা করেছেন দারুণ। নেটে এদিন ব্যাটিং করলেন লম্বা সময়। জয় পেতে ভূমিকা রাখতে হবে তাকে, তাই তো কোচিং প্যানেলেরও বাড়তি নজর তার উপর। শুরুতে দল না পেলেও সাদমান ইসলাম অনিককে দলভুক্ত করেছে চট্টলার দলটি। অনুশীলনে যোগ দিয়ে ব্যাটিংয়ের খুঁটিনাটি নিয়ে কাজ করেছেন। তাছাড়া মাহমুদুল হাসান জয়, শুভাগত হোম, জিয়াউর রহমানরা তাদের মূল শক্তি। তবু জয়ের ব্যাপারে আশাবাদী সাদমান। কিছুদিন আগে টি20 খেলা হয়েছে, তো ইনশাআল্লাহ যদি সুযোগ আসে অবশ্যই চেষ্টা করবো যেভাবে আপনার লাস্ট টি20 এনসিএলটা খেলছি ওভাবে ব্যাটিং করা। আল্লাহর রহমতে এখানে 2-3 দিন সময় পাইছি, তো চেষ্টা করছি কিভাবে নিজেকে রেডি রাখা যায়। তো ম্যাচে সুযোগ আসলে অবশ্যই চেষ্টা করব। বোলিংয়ে চট্টগ্রাম শিবিরে আছেন পেসার শরীফুল ইসলাম। আগের অনুশীলনে কিছুটা চোট পেয়েছিলেন, তবে ঠিকই আছেন। ম্যাচ খেলতেও প্রস্তুত। অনুশীলনে কাটালেন লম্বা সময়। টি20তে কার্যকরী শেখ মেহেদী, তাছাড়াও মুকিদুল মুগ্ধ, তানবীর ইসলামরা ঘুরিয়ে দিতে পারেন ম্যাচের মোড়। 2 দিন হয়েছে জয়েন করছি, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। সবাই খুব ফ্রেন্ডলি, বা মানে টিমমেটস হিসেবে সবাই খুব ভালো। লাস্ট টি20টা যেভাবে প্র্যাকটিস করছি বা যেভাবে খেলছি ওটা যদি আমি ধরে রাখতে পারি তো ইনশাল্লাহ আশা করি ভালো হবে। মাইন্ডসেটটা বলতে গেলে অবশ্য টেস্ট খেলতে পারলে ওখানে তো আপনার ব্যাটিং তো করা হয়, তো বলতে গেলে আপনার যদি একটু কয়েকদিন প্র্যাকটিস করা, কিছু শর্টস প্র্যাকটিস করে তো আশা করি যে অতটা টাফ কিছু না। তো আপনার 5-6 দিন প্র্যাকটিস করলে জিনিসটা মানে মোটামুটি কভার করা যায়। নানা পরিবর্তন এসেছে চট্টগ্রাম রয়্যালস দলে। ম্যানেজমেন্ট সন্দেহভাজনদের সরিয়ে আনা হয়েছে নতুনদের। ইন্টিগ্রিটি ইউনিটের নজর তীক্ষ্ণ দলটার উপর। নতুন ম্যানেজমেন্ট এখন জয়ের আশায় দলটি। ঢাকা ক্যাপিটালস কাগজে কলমে এগিয়ে চট্টগ্রাম রয়্যালস থেকে, যদিও গেল ম্যাচটা তারা হেরেছে সিলেট টাইটান্সের কাছে। তাসকিনের যোগ দেয়া আশা দেখালেও এই ম্যাচের তার খরুচে স্পেল চিন্তার কারণ হবে ঢাকার ম্যানেজমেন্টের। অপু বণিক, সময় সংবাদ, সিলেট। উগ্রবাদীদের হুমকি থাকলেও মোস্তাফিজুর রহমানকে আইপিএলে খেলানোর ব্যাপারে অনড় ভারতীয় ক্রিকেট বোর্ড। ভিসা পাবার ব্যাপারেও কাটার মাস্টারের কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন বিসিসিআই এর শীর্ষস্থানীয় এক কর্মকর্তা। 2 দেশের কূটনৈতিক সম্পর্ক এই মুহূর্তে নাজুক হলেও বাংলাদেশ ভারতের শত্রু নয় বলে উল্লেখ করেছেন তিনি। সাম্প্রতিক সময়ে টালমাটাল ভারত বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক। 2 দেশের উগ্রবাদীরা সেই সম্পর্ক জটিল করে ফেলছে আরও, যার প্রভাব পড়ছে ক্রিকেট মাঠেও। আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দিতে এরই মধ্যে নানান জায়গায় নানান প্রতিবাদের দেখা মিলছে। প্রতিবাদ চলছে সামাজিক মাধ্যমেও। তাতে কলকাতা নাইট রাইডার্সে কাটার মাস্টারের খেলা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। যদিও নাম না প্রকাশ করার শর্তে ভারতীয় ক্রিকেট বোর্ড কর্মকর্তা নিশ্চিত করলেন হুমকি থাকলেও আইপিএলে ঠিকই খেলবেন বাংলাদেশি তারকা। আমাদের বুঝতে হবে এটা নাজুক পরিস্থিতি। আমরা বরাবরই সরকারের সঙ্গে কূটনৈতিক বিষয় নিয়ে যোগাযোগ রাখছি এবং এমন কিছু শুনিনি যেখানে বাংলাদেশি ক্রিকেটারদের নিষেধাজ্ঞার আওতায় আনা হতে পারে। তাই হ্যাঁ, মোস্তাফিজ আইপিএল খেলবে। বাংলাদেশ আমাদের শত্রু নয়। আনুষ্ঠানিক সূচি প্রকাশিত না হলেও
যদিও টি-20 বিশ্বকাপের পরই ভারতে অনুষ্ঠিত হবে আইপিএল এর পরবর্তী মৌসুম, যেখানে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি মোস্তাফিজ। দুই দেশের সম্পর্কের শীতলতায় ভিসা পাবার ব্যাপারেও আছে অনিশ্চয়তা। তবে কাটার মাস্টারের ক্ষেত্রে যে এমন কিছু প্রতিবন্ধকতা তৈরি করতে পারবে না তাও নিশ্চিত করেছেন ওই কর্মকর্তা। মোস্তাফিজ টি-20 বিশ্বকাপের জন্য ভিসার আবেদন করবেন এবং আইপিএল এর জন্য ভিসার মেয়াদ বর্ধিত করা হবে, তাই ভিসা পাওয়ার ব্যাপারে কোনো সমস্যা হবে না। বিসিবির সঙ্গে যোগাযোগ রাখছি এবং ওর অনাপত্তিপত্র না পাবার ব্যাপারে এখনো কিছু জানানো হয়নি। বিসিসিআই নিশ্চয়তা দিয়ে দেয় চূড়ান্ত সিদ্ধান্তটা এখন মোস্তাফিজ আর বিসিবির কাছে। নিরাপত্তার শঙ্কায় আইপিএল থেকে এই ক্রিকেটার কিংবা ক্রিকেট বোর্ড যদি নাম সরিয়ে নেয় তাহলে কলকাতার জার্সিতে দেখা যাবে না কাটার মাস্টারকে, যদিও বিসিবিতে এখন পর্যন্ত এ ব্যাপারে কোনো আলোচনা হয়নি। সাব্বির মিথুন, সময় সংবাদ। প্রথমবারের মতো সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে শিরোপা জিততে চায় বাংলাদেশ। সাফে ফুটসালের অতীত অভিজ্ঞতা কাজে লাগাতে চান অধিনায়ক সাবিনা খাতুন। পর্যাপ্ত সুযোগ সুবিধা না থাকলেও টুর্নামেন্টে ভালো ফলাফলের প্রত্যাশা কোচের। এদিকে দেশে ফুটসালকে এগিয়ে নিতে লিগ আয়োজনের পাশাপাশি ফুটসাল কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা করছে ফুটসাল কমিটির চেয়ারম্যান ইমরানুর রহমান। একটা সময়ে জাতীয় নারী ফুটবল দলের অধিনায়কের দায়িত্ব সামলিয়েছেন সাবিনা খাতুন। তার অধীনেই দুইবার সাফ জেতে নারী দল। এবার ফুটসালেও সেই ধারাবাহিকতা ধরে রাখার মিশন। তার নেতৃত্বে প্রথমবারের মতো সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপ খেলতে থাইল্যান্ড যাচ্ছে বাংলাদেশ নারী দল। ওমেন্স টিমের ক্যাপ্টেন সাবিনা খাতুনকে জাতীয় নারী দলে ফুটসাল খেলার অভিজ্ঞতা আছে অধিনায়ক সাবিনা ও সহ অধিনায়ক সুমাইয়ার। বাকিরা এই ফরম্যাটে একেবারেই নতুন। তারপরও ইতিবাচক ফলের প্রত্যাশা অধিনায়কের কণ্ঠে। ফুটসালের প্রতি আমার আলাদা একটা সফটনেস আছে, বিকজ আপনারা হয়তো জানেন যে বাংলাদেশের প্রথম কোনো নারী ফুটবলার বিদেশের মাটিতে খেলেছিল, সেটা হচ্ছে আমি, এবং আমি কিন্তু সেটা ফুটসাল খেলতে গিয়েছিলাম। সো সেটা হচ্ছে আমার জন্য মানে অনেক মেমোরিজের জায়গা ক্রিয়েট করে রাখছে। এবং অবশ্যই যেহেতু নতুন গেম আর দেশের স্বার্থে যাওয়া, সো সেখানে যদি দেশকে রিপ্রেজেন্ট করতে পারি, একটা ভালো পজিশনে নিয়ে যেতে পারি, নেক্সট প্রজন্ম হয়তো তাদের জন্য একটু স্মুথ হবে। চেষ্টা করব ভালো একটা রেজাল্ট আনার জন্য দেশের জন্য। ফুটসালে আন্তর্জাতিক আসর খেলার অভিজ্ঞতা আছে পুরুষ দলের। যদিও এএফসি এশিয়ান কাপ ফুটসাল বাছাইয়ে ফলাফল হয়নি প্রত্যাশা অনুযায়ী, সেই আক্ষেপ সাফের শিরোপা জিতে মেটাতে চায় পুরুষ দল। টার্গেট আমাদের গোল্ড লাগবে, দ্যাটস ইট, আর কিছু না। আর অপোনেন্ট টিম বলতে গেলে আমাদের অপোনেন্ট টিম 3-4টা টিম খুবই ভালো। এশিয়ান কাপ বাছাইয়ের আগের চেয়ে এখন প্রস্তুতি আরো ভালো। আমি আশাবাদী বাংলাদেশ সাফে ভালো কিছু করবে। দুই দলই সমানভাবে প্রস্তুত। বিদেশি কোচিং স্টাফ থাকলেও ফুটসালের পর্যাপ্ত সুযোগ সুবিধার অভাবে প্রস্তুতিতে বেগ পেতে হয়েছে বাংলাদেশের। তবে দেশের ফুটসাল এগিয়ে নিতে চান ফুটসাল কমিটির চেয়ারম্যান, আর দল থেকে ফলাফল চান ইরানি কোচ। সবকিছু ভালো মনে হয়েছে, দল ভালো ফর্মে আছে। আমরা যদি চেষ্টা চালিয়ে যাই তাহলে অবশ্যই ভালো ফলাফল আসবে। ভিশনটা আছে যে আমরা এমন একটা মিনি স্টেডিয়াম বানাবো যেখানে আমাদের একাডেমি থাকবে, এইজ লেভেলে আমাদের মহিলা লীগ এবং পুরুষ ভিত্তিক লীগ দুইটাই হবে। 13 জানুয়ারি নারী এবং 14 জানুয়ারি পুরুষ সাফ ফুটসাল শুরু হবে থাইল্যান্ডে। সেখানেই বেশ কয়েকদিন উন্নত অনুশীলন ও প্রস্তুতি ম্যাচ খেলবে লাল সবুজের প্রতিনিধিরা। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের ফুটবল প্রসঙ্গ। মার্চে ফিনালিজিমা মাঠে গড়ানোর আগে লিওনেল মেসিকে নিয়ে প্রশংসায় পঞ্চমুখ স্পেন কোচ লুই দে লা ফুয়েন্তে। লিওর মতো খেলোয়াড়ের কখনো অবসর নেওয়া উচিত নয়। ফিনালিজিমা কিংবা বিশ্বকাপ যে কোনো ম্যাচে যে কোনো সময় মেসি ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন বলে মন্তব্য করেন তিনি। শুধু এলেমটেনকে নিয়েই নয়, ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়েও একই রকম মন্তব্য করেছেন লুই দে লা ফুয়েন্তে। 2022 কাতার বিশ্বকাপের পর থেকেই একটা গুঞ্জন শোনা যায় কিছুদিন পরপর। বিশ্বকাপ জিতে এবার হয়তো অবসরের ঘোষণা দেবেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। কিন্তু সময়ের সাথে সাথে দর্শকদের সেই শঙ্কা কাটিয়ে মাঠেই আছেন এলেমটেন। বিশ্বকাপ জয়ের পর ইউরোপ ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়ে দারুণ ছন্দে আছেন লিও। শুধু তাই নয়, এবার অপেক্ষায় আছেন আরও একটা বিশ্বকাপে মাঠে নামার। কাতার বিশ্বকাপের পর থেকে অসংখ্যবার এমন প্রশ্নের মুখে পড়তে হয় লিওকে। 2026 বিশ্বকাপ খেলবেন কিনা সেই প্রশ্নে সবসময় একটা উত্তরই দিয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার। শারীরিক অবস্থা এবং নিজের ফর্মের উপর নির্ভর করবে 2026 বিশ্বকাপে খেলা না খেলার বিষয়টি। আরও একটা বিশ্বকাপের দ্বার প্রান্তে দাঁড়িয়ে খুদে জাদুকর। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে আয়োজিত ওয়ার্ল্ড কাপে মাঠে নামবেন লিও। আর তার আগে বড় এক পরীক্ষা অপেক্ষা করছে বিশ্বকাপ জয়ী দলটার জন্য।
আগামী মার্চে ইউরোপের অন্যতম শক্তিশালী দল স্পেনের বিপক্ষে ফিনালিসিমায় মাঠে নামবে আর্জেন্টিনা। মহা গুরুত্বপূর্ণ সেই ম্যাচে মাঠে নামার আগে এবার প্রতিপক্ষ দলের কোচ লুই দে লা ফুয়েন্তে প্রশংসায় ভাসালেন আর্জেন্টাইন মহাতারকাকে। ইন্টার মায়ামিতে লিওনেল মেসির যোগ দেওয়ার পর বদলে গেছে ক্লাবটার চিত্র। মাঠে নিজে পারফর্ম করছেন, আলো ছড়াচ্ছে তার সতীর্থরাও। তাই মেসির ফর্ম নিয়ে বেশ আশাবাদী ফুয়েন্তে। বিশ্বকাপ কিংবা ফিনালিসিমা মেসির ঝলকে ম্যাচের মোড় ঘুরে যেতে পারে যে কোনো সময়। আর লিওর মতো খেলোয়াড়ের কখনোই অবসর নেওয়া উচিত নয় বলে মন্তব্য করেন তিনি। শুধু লিওনেল মেসিকে নিয়েই কথা বলে থামেননি ফুয়েন্তে। মেসির পাশাপাশি রোনালদোকে নিয়ে প্রশংসায় মাতেন স্পেন কোচ। মেসির সঙ্গে পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়েও একই পরামর্শ দে লা ফুয়েন্তের। 1000 গোলের খুব কাছাকাছি আছেন রন। মাইলফলক স্পর্শ করার মিশনে থাকা CR7-এর এখনও ফুটবলে অনেক কিছু দেওয়ার বাকি বলে মন্তব্য করেন স্পেনের কোচ। মেসি এমন একজন খেলোয়াড় যার ফুটবলে দেয়ার মতো অনেক কিছু আছে। আমার মনে হয় তার কখনোই অবসর নেওয়া উচিত না। ফিনালিসিমা হোক বা বিশ্বকাপ, মেসি যে ফর্মেই থাকুক না কেন, একটা ছোট্ট মুহূর্ত ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে। মেসির ক্যারিয়ার এবং সামনের মিশনের জন্য পূর্ণ শ্রদ্ধা এবং প্রশংসা। তারা দুজনেই অসাধারণ ফুটবলার। আগামী 27 মার্চ মাঠে গড়াতে যাচ্ছে ফিনালিসিমা। তাজিন খন্দকার, সময় সংবাদ। সমর্থকদের অপেক্ষার অবসান। ব্রাজিলের হয়ে বিশ্বকাপে খেলতেই সান্তোসের সঙ্গে চুক্তি নবায়ন করেছেন নেইমার। শৈশবের ক্লাবের সঙ্গে তার চুক্তির মেয়াদ 2026 সালের ডিসেম্বর পর্যন্ত। এ নিয়ে সান্তোসে তৃতীয়বারের মতো চুক্তিবদ্ধ হলেন নেইমার। আপাতত পুনর্বাসন প্রক্রিয়ায় মনোযোগ দিচ্ছেন ব্রাজিলিয়ান তারকা। ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে তার মাঠে ফেরার আশা রয়েছে। ফিরেই বিশ্বকাপের দলের জন্য নিজেকে প্রস্তুতে পূর্ণ মনোযোগ দিতে চান তিনি। ইনজুরির সঙ্গে দীর্ঘদিন ধরেই লড়াই করে যাচ্ছেন নেইমার। সবশেষ ব্রাজিলের জার্সিতে খেলেছেন 2023 সালের অক্টোবরে। এরপর থেকে যতবারই ফেরার স্বপ্ন দেখেছেন, ইনজুরি চুরমার করে দিয়েছে তার ঘুরে দাঁড়ানোর স্বপ্ন। কার্লো অ্যানচেলোত্তি দায়িত্ব নেওয়ার পর সাফ জানিয়ে দিয়েছেন, তারকা নয়, তার কাছে ফিটনেসই সবার আগে। তাই তো 2026 বিশ্বকাপে খেলতে নিজেকে উজাড় করে দিয়েছেন ব্রাজিলের ঘরোয়া লিগে। অবশেষে তার সঙ্গে চুক্তির আনুষ্ঠানিকতাও সেরে ফেলল সান্তোস। ব্রাজিলের ঘরোয়া লিগ শেষ হওয়ার পর থেকে নেইমারকে ধরে রাখতে একের পর এক চেষ্টা চালিয়ে গেছে সান্তোস। অবশেষে 1 বছরের জন্য দুপক্ষের সমঝোতায় হয়ে গেছে চুক্তি। গত 31 ডিসেম্বর শৈশবের ক্লাবের সঙ্গে চুক্তি শেষ হয়ে গিয়েছিল তার। ইনজুরি নিয়েও নেইমার যেভাবে লিগের শেষটায় বুক চিতিয়ে লড়াই করেছেন, সেটা তো সমর্থকদের স্মৃতিপটে আঁকা ছবি হয়ে থাকবে। তার কল্যাণেই অবনমন এড়িয়েছিল সান্তোস। শেষ 3 ম্যাচে ইনজুরি নিয়েও পারফর্ম করেছেন দুর্দান্ত। প্রথম ম্যাচে 1 গোলের পর দ্বিতীয় ম্যাচে গোল না পেলেও অ্যাসিস্ট ছিল তার। শেষ ম্যাচে করেন হ্যাট্রিক। 3 ম্যাচেই 3-0 গোলের ব্যবধানে জয় পেয়েছিল সান্তোস। ব্রাজিলের হয়ে বিশ্বকাপ খেলতে অস্ত্রোপচার করেছেন নেইমার। তারকাই ফুটবলার এখন পুরো মনোযোগ দিচ্ছেন বাঁ হাঁটুর মেনিস্কার অস্ত্রোপচারের পর পুনর্বাসনের ওপর। ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে তার মাঠে ফেরার আশা সমর্থকদের। তার চিকিৎসার পুরোটাই দেখাশোনা করছে সান্তোসের মেডিকেল টিম। সান্তোসের 4-5 জন ফুটবলারকে যত বেতন দিতে হয় সে পরিমাণ বেতন একাই পান ব্রাজিলিয়ান তারকা। ফুটবলার হিসেবে চুক্তির পাশাপাশি নেইমারের ইমেজ সত্ত্ব নিয়েও তার পরিবারের সঙ্গে চুক্তি করবে সান্তোস। এজন্য 8 কোটি 50 লাখ ব্রাজিলিয়ান রিয়াল সান্তোসকে আগামী বছরের মধ্যেই পরিশোধ করতে হবে। নেইমারের সঙ্গে চুক্তির খবরে স্বস্তি ফিরেছে তার সমর্থকদের মাঝেও। সবার আশা দ্রুতই নিজেকে ফিরে পাবেন এই তারকা, জায়গা করে নেবেন ব্রাজিলের বিশ্বকাপের দলে। নেইমারের হাত ধরেই হেক্সা জয়ের স্বপ্ন পূরণ করবে ব্রাজিল। পারভিন আক্তার, সময় সংবাদ। অবশেষে গুঞ্জনটাই সত্যি হলো। ইংলিশ ক্লাব চেলসির দায়িত্ব ছাড়লেন এনজো মারেস্কা। দুপক্ষের সমঝোতার ভিত্তিতে এমন সিদ্ধান্ত নিয়েছেন ইতালিয়ান কোচ। তবে ইংলিশ গণমাধ্যমগুলোর গুঞ্জন, ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে স্ট্যামফোর্ড ব্রিজ ছেড়েছেন মারেস্কা। এদিকে চেলসির নতুন কোচ হওয়ার দৌড়ে এগিয়ে আছেন লিয়াম রোসেনিয়র। গেল কয়েকদিন ধরে ইংলিশ গণমাধ্যমে গুঞ্জন, ক্লাবের মালিক পক্ষের সঙ্গে তিক্ততার জেরে চেলসি ছাড়ছেন এনজো মারেস্কা। অবশেষে গুঞ্জন সত্য হলো। ক্লাবের সঙ্গে মনোমালিন্যে চাকরি ছাড়লেন ইতালিয়ান কোচ। নতুন বছরের প্রথম দিনই এমন কঠিন সিদ্ধান্ত নিলেন চেলসিকে ক্লাব ওয়ার্ল্ড কাপ জেতানো এই কোচ। এরই মধ্যে মারেস্কার বিদায় নিয়ে অফিসিয়াল বিবৃতি দিয়েছে চেলসি, যেখানে বলা হয়েছে এনজোর অধীনে উয়েফা কনফারেন্স লিগ ও ক্লাব ওয়ার্ল্ড কাপ শিরোপা চেলসির ইতিহাসকে আরো সমৃদ্ধ করেছে, যার জন্য মারেস্কাকে ধন্যবাদ জানায় তারা। চ্যাম্পিয়ন্স লিগের যোগ্যতা অর্জন সহ 4টি প্রতিযোগিতায় মূল লক্ষ্য নিয়েই খেলছে ক্লাবটি। আর এনজোর বিদায়ে দলটি সঠিক পথে ফিরে আসবে বলে মনে করে ক্লাব কর্তৃপক্ষ।
ইংলিশ প্রিমিয়ার লিগে শেষ 7 ম্যাচে মাত্র 1 জয় ও 2 হারে পূর্বের তুলনায় পয়েন্ট টেবিলের নড়বড়ে অবস্থানে নর্থ লন্ডনের ক্লাব চেলসির। পারফরমেন্স ছাপিয়ে এনজোর চাকরি ছাড়ার মূল কারণ ক্লাব কর্তাদের সঙ্গে অন্তর্কোন্দল। গুঞ্জন আছে দলের উপর কোচের বিভিন্ন সিদ্ধান্তে হস্তক্ষেপ করত ক্লাবের মালিক পক্ষ, যা একেবারে পছন্দ নয় ইতালিয়ান কোচের। এছাড়া সমর্থকদের কাছে দুয়োধ্বনিও শুনতে হয়েছে তাকে, আর তাতে স্ট্যামফোর্ড ব্রিজ ছাড়ছেন মারেস্কা। এরই মধ্যে এনজোর স্থলাভিষিক্ত কে হচ্ছেন তা নিয়ে শুরু হয়েছে আলোচনা। তবে চেলসির নতুন কোচ হওয়ার দৌড়ে এগিয়ে আছেন লিয়াম রোজেনিয়র। ফাহিম ইসলাম, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। দাফনের পরদিনও বেগম জিয়ার সমাধিতে ফুলেল শ্রদ্ধা। শোককে শক্তিতে পরিণত করে জাতি বিনির্মাণে কাজে লাগাতে চায় বিএনপি। তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র সুসংহত হওয়ার আশা। গুলশান কার্যালয়ে তারেক রহমান শফিকুর রহমান বৈঠক। বেগম জিয়ার মৃত্যুতে জানালেন সহমর্মিতা। গণতান্ত্রিক পরিবেশ ফেরাতে একসঙ্গে কাজ করার ঘোষণা জামায়াত আমিরের। ভোটের লড়াইয়ে দলগুলোর কাছে উপেক্ষিত নারীর মনোনয়ন। পূরণ হয়নি 5% প্রতিশ্রুতি। 2500 মনোনয়নের বিপরীতে প্রার্থী 110। সদিচ্ছার অভাব দেখছেন বিশ্লেষকরা। আশুলিয়ায় ডাকাতি আতঙ্ক। ঘটছে একের পর এক অপরাধ। পথঘাট থেকে শুরু করে হানা দিচ্ছে বাসা বাড়িতেও। প্রশাসনের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ স্থানীয়দের। এবং মোবাইল নিবন্ধন সিস্টেম চালুর প্রতিবাদে বিটিআরসি ভবনে ভাঙচুর। বিশৃঙ্খলার অভিযোগে আটক 28। হ্যান্ডসেট আমদানিতে শুল্ক কমালো সরকার। এই ছিল ভোরের সময়। সকালের সময় সঙ্গে থাকবেন মালিহা সুরওয়ার্দী। ধন্যবাদ মাকসুম আলম খান। সকালের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।